মাঝে মাঝে ইচ্ছা হয় ওকে গলা টিপে মেরে দিই। আর আমি যখন মেন গেটটা খুলে বেরোবো তখনও কিন্তু আমি পায়ের আওয়াজটা পাচ্ছি। কয়েক পলকের জন্য লক্ষ্য করলাম আমার সামনে একটা অবয়ব। সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে যাইনি, গেছে হচ্ছে 4th ফ্লোর। আমি ঠিক যেন ওই ঠান্ডা চোখ দুটোই পর্দার ফাঁক দিয়ে দেখেছিলাম। মানে লাইটের যে স্ট্রিপটা ওটা পুরোটা কেটে গেল। দরজায় দাম দাম করে আওয়াজ করতে থাকে। কেন মনে হচ্ছে আমি জানি না, আমার পাশে কেউ একটা শুয়ে রয়েছে। স্নান করতে করতে হঠাৎ শাওয়ার বন্ধ হয়ে গেছে। সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি, যে একটা আলখাল্লা পড়ে আছে। তারপরে হঠাৎ করে মনে হচ্ছে চুরির আওয়াজ পাচ্ছি। আমার পাশ থেকে একটা মেয়েলি গলা শুনতে পাচ্ছি। জাস্ট দরজাটা খুলেই চিৎকার করে পিছনে পড়ে গেল। আমি সত্যি কথা বলছি, অনেক কেস হ্যান্ডেল করেছি, এটা কিন্তু ওয়ান অফ দ্য স্কেয়ারিয়েস্ট ছিল। আমি একটু তোর সঙ্গে থাকতে চাই, আমি 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 একা পারছি না। সে সমকামী ছিল ছেলেটি। আচ্ছা, আমি পাশ ফিরে দেখছি অতনু আমার পাশে নেই। বাথরুম থেকে কিছু একটা পড়ার শব্দ হলো, ওর মুখ থেকে একদলা চুল বেরো। ওই যে মেয়েটা এসেছিল একটা ডাইনি। ছেলের বউকে ভোগ করবে বলে ছেলের ওপর মারণক্রিয়া করেছে। ছাড়বো না। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, আমি বেশ কিছু সময় বলে থাকি আপনাদের যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন। আর আজকের এই কেসটা, আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংটা এই স্পিরিচুয়াল হেল্পকে কেন্দ্র করে একটা কেস হ্যান্ডেল করেছিলাম। যে কেসটা হ্যান্ডেল করতে গিয়ে আমার নিজের সাথেও বিভিন্ন ধরনের প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, প্যারানর্মাল বিষয় ঘটেছিল। আজকের এই এপিসোডে আমার সাথে ছিল ইভান আর আমি এই কেসটার মধ্যে কিভাবে ইনভলভ হয়ে গেলাম বুঝতে পারি না এখনো। আগের বছরে এই বিষয়টা ঘটেছিল। আমি অনেক কেস হ্যান্ডেল করি, অনেক কেস হয়তো সলভ করি, সেগুলোর কোনো ঘটনাই আপনাদের সামনে আনা হয় না। তো এটা প্রথম। আপনাদের যদি ভালো লাগে এরকম কেস স্টাডি যেগুলো আমি হ্যান্ডেল করেছি, সেগুলো যদি আপনারা আরও শুনতে চান তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানান। কৌস্তভ, তোমার নিজস্ব কেসগুলো আরও জানতে চাই, এটা কমেন্ট করুন। আর আরেকটা বিষয়, আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল ঘটনা, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6290675195। আর হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান তাহলেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াবো না, সোজাসুরি চলে যাব কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো ইভান, ওয়েলকাম টু কিউরিওফাইট। থ্যাংক ইউ। কিউরিওফাইটে এর আগে নভেম্বর মাস নাগাদ, পুজোর পরপর, পুজোর সময় তোর সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা আগে ঘটেছিল তুই শেয়ার করেছিলি ওই সময়টাতে। এবং ঘোস্টলি কল রেকর্ডিং ছাড়াও আগের বছর কৌস্তবের আড্ডাতেও তুই তোর লাইফের বেশ কিছু ঘটনা শেয়ার করেছিস। বাট আজকের ঘটনাটা একটু ইউনিক, একটু না অ্যাকচুয়ালি অনেকটাই ইউনিক। তোর কেন মনে হয় যে এই জিনিসটার মধ্যে আমরা দুজনে ইনভলভ হয়ে গেলাম বা কিছু? দেখ, আমরা কোথায় কখন যাব, কোথায় কখন কিভাবে ইনভলভ হব, কার সঙ্গে কার সম্পর্ক, বিচ্ছেদ, সব কিছু আমার মনে হয় যে নিয়তি বলে একটা বিষয় থাকে। নিয়তি আমাদেরকে টেনে নিয়ে যায়, তাই আমরা যাই সেখানে। আমাদের নিয়তি কোথাও গিয়ে ওই জায়গায় আমাদের নিয়ে গিয়েছিল, ওই এক্সপিরিয়েন্সগুলো সেই জন্য আমাদের সঙ্গে হয়েছিল। এবং কোথাও গিয়ে এই ঘটনাটা এমন একটা ঘটনা, আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, ঘটনাটা কারণ আমাদের শোনা ঘটনা বা আমরা কোথাও থেকে শুনে এসে বলছি এরকম নয়। ঘটনার সঙ্গে আমরা ডিরেক্ট লিঙ্ক আপ, এবং সেটা কেন সেটা আস্তে আস্তে পুরোটা জানা যাবে। এবং ঘটনাটা অত্যন্ত সত্যি একটি ঘটনা, এবং ঘটনাটার সঙ্গে আমি নিজে জড়িত প্রত্যক্ষভাবে, এবং আমার সঙ্গে কালচক্রের নিয়তির টানে কৌস্তব সেখানে জড়িয়ে পড়ে। অনেক ভারী ভারী বাংলা ওয়ার্ডস, যাই হোক। হ্যাঁ মানে ভাই, আমি একদম না অন্য কোনো কিছুতেই যাব না, আমি ডাইরেক্ট ঘটনাতেই যাব। এবং এখানে বিষয়টা হচ্ছে যে তোকে আমি অনেক আগে থেকে চিনেছি, জেনেছি,
তারপর তো আস্তে আস্তে বন্ধুত্ব আরও বাড়ে। বাট তার আগেও তুই একজন অ্যাডভোকেট, ইউটিউব করিস, ড্রামস বাজাস, বাট মানে তোর যে ইমেজটা সেটার সাথে এই যে ঘটনাতে তুই যেভাবে ইনভলভড হয়েছিস, হ্যাঁ, সেটাও লিঙ্ক আপ সেখানে। এক্স্যাক্টলি আমার পুরোটা না মনে হয় একটা জিগজগ পাজল যেটাকে আমরা সলভ করি। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে ছেলেটি আমাকে প্রথমে ফেসবুকে মেসেজ করতো। তো ও তখন থাকতো বালুরঘাটের দিকে, দুজনেরই বাড়ি বালুরঘাটে, হ্যাঁ, নর্থের দিকে। এবার ওরা যখন স্কুলে পড়তো ওই 11-12 নাগাদ, তখন লকডাউনের পরে তখন আমার অডিও স্টুডিও শুনে আমাকে মেসেজ করতো, দাদা তোমার গলার ফ্যান, এটসেট্রা এটসেট্রা, তোমার গল্প শুনি, এই গল্পটা ভালো লেগেছে, ওই গল্পটা সব করতেই থাকতো আর কি। যেটা হয় দেখ, আমরা তো এমন নয় যে আমরা মানুষের সঙ্গে কথা বলতে চাই না, আমরা কথা বলতে চাই, কিন্তু যেটা হচ্ছে সময় হয়ে ওঠে না। এত মেসেজ আসে, আমাদের নিয়ে একটা অভিযোগ থাকে মানুষের যে আমরা ইউটিউবার ঘ্যাম হয়ে গেছে, আমরা স্টার হয়ে গিয়ে আমরা লোকজনদেরকে তকা করি, বাট সেটা তো নয়। আমরা কথা বলতে চাই, বাট আমরা যদি শুধু কথাটাই বলি, যদি অত মানুষ এতজন মেসেজ করেন, সবার সঙ্গে যদি কথাই বলতে হয়, তাহলে আমরা কিন্তু আর এই কন্টেন্টটা বানাতে পারবো না, কাজটা বানাতে পারবো না। এক্স্যাক্টলি। তো যাই হোক, তো একদম শুরু থেকে শুরু কর, বেটার হবে। হ্যাঁ, একদম যদি বলি আর কি, তো আমি ওখান থেকে শুরু করছি। তো ছেলেটি আমাকে তো প্রথম তো মেসেজ করতো, নাম থেকে স্টার্ট কর। আমি নামটা ছদ্মনাম রাখবো এখানে, না জানি তো আমি সেটা, যাই হোক, কারণ বলতে সুবিধা হবে, একটা নাম নিয়ে নে। হ্যাঁ দেখ, আমি রাখছি, দুজনের নাম রাখছি। একজনের নাম রাখলাম আমি রাহুল, আর একজনের নাম রাখলাম অতনু, ঠিক আছে? আরো ব্যক্তি যে অ্যাড হবে আমি সেই নামটা চেঞ্জ করে তখন বলবো, কারণ ব্যক্তি বা মহিলা, হ্যাঁ, যে অ্যাড হবে আর কি, সেটা আমি চেঞ্জ করে দেবো তখন নামটা। আর এখানে তার নাম আমি দিয়ে দিলাম ধর প্রিয়াঙ্কা, ঠিক আছে? প্রিয়াঙ্কা নামটা না, মানে ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা ক্যারেক্টার যাদের নাম দিচ্ছিস তাদেরকে একদম চোখের সামনে আমার ফ্ল্যাটের মধ্যে দেখেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওই জায়গাটা একটু না উইয়ার্ড লাগছে আমার। অন্যান্য সময় আমি ধর ঘটনার সময় গোসলি কল রেকর্ডিং করি, ব্যাপারটা আলাদা। হয়তো অনেকের মনে হতে পারে যে আমরা কল রেকর্ডিং এর আগে এতগুলো কথা কেন বলছি, বাট সঙ্গত কারণ রয়েছে, পুরোটা শুনলে আপনারা সবাই বুঝতে পারবেন। আর কালকে অনেকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন। বাইক নিয়েছি একটা রয়্যাল এনফিল্ড 350, ইভান সাজেস্ট করেছিল। করা হয় আর কি বলা হবে, এ ভাই কি বলছিস? না, যদিও বাইকটা মানে 2-2.5 মাস হয়ে গেছে, তারপরে ফটোটা আপলোড করলাম, ঠিক আছে? মানে আমাদের সাথে যে মানুষরা কানেক্টেড, যে মানুষরা প্রতিনিয়ত আমাদের শুনে চলেছে, দেখে চলেছে, তাদের লাইফের একটা রুটিনের মধ্যে হয়তো আমরা চলে এসেছি বাই গড গ্রেস। আমার ভাবতেই অবাক লাগে যে কিউরিও ফাইট এত মানে 10-15 লাখ 20 লাখ মানুষ প্রত্যেক মাসে শুনছেন। সেটা তোর হার্ড ওয়ার্ক, সেটা তুই অ্যাচিভ করেছিস, তুই তোর শুরুটা তো আমি জানি। হ্যাঁ, বাট ভাই দেখ, মানে অডিয়েন্স বা যারা শুনছেন তারা না থাকলে ভাই আমরা কেউ নই, নো ওয়ান। এক্স্যাক্টলি তাই। এবং তুই যেভাবে গ্রো করেছিস এবং তোর কন্টেন্ট কোয়ালিটি যেভাবে বেড়েছে, মানে বেরিয়েছে, দেখ যখন মানে তুইও তখন, যখন আমরা সানডে সাসপেন্স যখন করছি, তখন তুই সবাই শুরু করছিস, তখন যখন অডিও স্টোরি বানাচ্ছি, তখন সেই সময় তোর ভিডিও শুরু করছিস। তো আমাদের যেসব চ্যানেলগুলো, সেইখান থেকে উঠে আজকে তুই এই জায়গায় ফ্রন্ট ফেস একটা হরার জনরায় আমাদের বাংলার মধ্যে তুই এবং গৌরব রয়েছে, আরো বেশ কয়েকজন রয়েছে। তো আমি এই দুজনকেই সবার আগে দেখি, তোরা একটা ফেস হিসেবে কাজ করছিস। এটা ইটস আ হিউজ থিং ম্যান। এটা আমার কাছেও খুব গর্ব হয় যে আমার ভাই, তুই আমার, মানে আমরা একটা পরিবার আলটিমেটলি। একদমই তাই, অ্যাকচুয়ালি পরিবার, একদমই তাই। আমাদের এই বন্ধুত্ব মানে একটা ভাইচারা ব্যাপারই। আমরা মানে অন্য কিছুই নয় যে আমাদের মধ্যে কোনো ধান্দা নেই, কোনো একদম ভাই, ওই জন্যই ভাই আমরা আছি, আমরা টিকে আছি এতদিন ধরে। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। তো যাই হোক, আমি একদম ঘটনায় ঢুকছি, ঠিক আছে? অনেক অডিয়েন্স আমাদের কিস্তি মারা স্টার্ট করে দেবে এতক্ষণে, ও করে দিয়েছে, হ্যাঁ অলরেডি করে দিয়েছে। যাই আমরা ঘটনা, সরি সকলকে সরি। একদম আমি ঘটনায় ঢুকছি। দুজনের নাম বললাম, পার্সন এ ইজ রাহুল, পার্সন বি ইজ অতনু। দুজনের কানেকশনের আগে, সবার আগে আমার সঙ্গে পার্সন এ মানে রাহুলের আমার সবার আগে যোগাযোগ হয় আমার সঙ্গে। রাহুল বালুরঘাটের ছেলে, অতনু বালুরঘাটেরই ছেলে। তো আমাকেও মেসেজ করতো ফেসবুকে তখন 2020-21 ওই সময়টা করে, দাদা তোমার এই শুনেছি ওই শুনে। কি হয় না, অনেক মেসেজ সবসময় যদি কেউ মেসেজ করতে থাকে, আমি রিপ্লাই করলাম একদিন, ভাই থ্যাংক ইউ, যেরকম আমরা বলে থাকি, মানুষের ভালোবাসাটাই সব। তো তারপর রাহুলের সঙ্গে আমার কথা হতো, ছেলেটার একটা ব্যাপার ছিল। আর দেখো, যেহেতু আমি ড্রামস বাজাই, আমি যেহেতু কনসার্ট করি, লাইভ কনসার্ট করি, আমার ব্যান্ড আছে যেহেতু, তো সেহেতু ও ছেলেটি গিটার বাজাতো, এবং বেশ ভালো গিটারিস্ট একজন। তো ওখানে নর্থে থেকে গিটার বাজাচ্ছে, ভালো গিটারিস্ট, আমারও বেশ ভালো লাগে ছেলেটাকে। তো আমিও কথাবার্তা বলতাম ওর সঙ্গে, গান বাজানো টুকটাক আলোচনা হতো। কারণ যেই সময়টা অডিও স্টোরি করছি, সেই সময়টা শুধু মাথার মধ্যেই ভূত প্রেতই চলছে। তখন
আমার গান বাজনার স্টাফ আমি তখন ভুলে গেছি পুরো। তো তখন ওর সাথে এই সমস্ত কথাবার্তা হতো। তো এই করতে করতে ও এইচএসটা পাস করলো, আমার থেকে অনেক জুনিয়র, ঠিক আছে। তো পাস করলো এবং বললো দাদা আমি কলকাতায় শিফট হচ্ছি, তোমার সঙ্গে দেখা হতে সুবিধা হবে। বললাম বাহ খুব ভালো খবর, হ্যাঁ কোথায় পড়বি? বললো আশুতোষে পড়বো, হ্যাঁ এরকম ইংলিশ অনার্স পেয়েছি আমি, আর আমার একটা বন্ধু আছে ফিজিক্স অনার্স, সে যাবে। বললাম বাহ তাহলে তো খুবই ভালো, তুই থাকবি কোথায় ঠিক করেছিস? বলছে দাদা মেস খুঁজছি ঠিকঠাক, বাট একটু আমাদের তো অতটা ইকোনমিক্যাল একটুখানি প্রবলেম তো তুমি জানো রয়েছে, তো সেই জন্য একটু সস্তার মধ্যে ঠিকঠাক কোনো একটা জায়গা আমি করছি। তো যেমনটা হয় আমরা সবাই পকেট বাঁচানোর জন্য স্টুডেন্ট অবস্থায় সেগুলো করেছি। তো একদিন এরকম কথা হওয়ার পর তো অনেক 2-3 মাস তারপরে কথাবার্তা হয় না, কারণ ও তখন চাপের মধ্যে ছিল, শিফট করছিল দেখ নর্থ থেকে পুরো এদিকে আসাটা। তো তারপর আমাকে জানালো, হঠাৎ দিন ফোন করলো, দাদা দেখা করো, কোথায় আছো? তো আমি তখন অ্যাজ ইউজুয়াল কোর্টে, লোকজন লোকজন গুলিয়ে ফেলবে। একটা ছেলে বলছে ডাউন বাজায় কনসার্ট করি, আমার বলছি মাই প্রফেশন আমি একজন ক্যালকাটা হাইকোর্টে অ্যাডভোকেট, সেটা তুইও জানিস। তো আমি তখন কোর্টে আছি। তো কোর্টে থাকলে ফোন তোলা যায় না, তো কারণ ওখানে ক্যালকাটা হাইকোর্ট ইজ আ বিজিয়েস্ট স্কেডিউল থাকে ওখানে, আমরা খাওয়ার টাইমটাও ঠিক করে পাই না। তো সেই সময় টিফিনের সময় আই থিঙ্ক ছিল, দুপুরের দিক করে ফোন করেছিল, ভাগ্যক্রমে আমি ফোনটা ধরলাম। ওরা কোথায় আছো? আমি তো আমি হাইকোর্টে আছি, আমার প্র্যাকটিস চলছে, মামলা আছে আমার সামনে পরের এতে। তো তখন দাদা আমি কলকাতায় চলে এসেছি, দেখা করো না একদিন। হ্যাঁ দেখা করাই যায়, কোনো ব্যাপার না, কোথায় আছিস? তো বললো দাদা আমি ট্যাংরায় আছি। বা চায়না টাউন, ট্যাংরা মাথায় চায়না টাউন চলে আসি। হ্যাঁ আমি প্রচুর যাই ওখানে। না আমি কারোর নাম নিয়ে প্রমোশন করতে পয়সা দেবে, আমাদের পয়সা দেবে, খেতে ফ্রিতে দেবে, তাহলে এর পরের দিনে গিয়ে অডিও ক্লিপটা চালাবো, বলো দেখো তোমাদের প্রমোশন করেছি, আমাদের বিলে ডিসকাউন্ট দাও। ঠিক আছে। তো যাই হোক আমরা তখন আমি বললাম বা তাহলে তো ভালো, মানে ট্যাংরা মানে তো চায়না টাউনের কাছাকাছি পড়ে, তো তাহলে একটা কাজ করবো, তোদের ওখানে আমি আসছি, যা তোদের কোথায় আছিস সেটাও দেখা হবে। তুই কি তোর বন্ধুটাও এসছে? তো বললো হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ অতনু, মানে ওরা দুই বন্ধু আমি জানতাম আগে থেকে, ওরা দুজনেই ভিডিও কল করলে দেখতাম দুজনে একসাথে আছে, আমরা যেরকম সব সারাক্ষণ একসাথে থাকি, ওরা ওই একসাথে থাকা পাবলিক। তো বললাম ঠিক আছে তাহলে একটা কাজ কর, আমি আজকে আসছি, তো আমি করবো, আমি তাহলে তোরা কবে শিফট করেছিস? বলে তাহলে আমি জাস্ট পরশুদিন শিফট করেছি। প্রথমে ভাবছিলাম যে রাতে থেকে যাবো, না থাক প্রথম দিন এসছে দরকার নেই। তো আমি ওদের প্রথমে ওখানে ফ্ল্যাটে গেলাম, সেদিকে ফ্ল্যাটে ওখানে আমি ঢুকিনি প্রথম দিনটা, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। সেই সপ্তাহতেই আবার আমাকে রাহুল ফোন করলো, দাদা অতনুর বাড়তে আছে। হ্যাঁ শনিবার দিন অতনুর বাড়তে, আমাদের তো কলকাতায় কেউ সেরকম চেনা পরিচিত নেই, আর নতুন কলেজে এসেছি দাদা, গ্রাম থেকে এসেছি, এখনো সেরকমভাবে বন্ধু বান্ধব হয়নি। অতনু চাইছে তুমি যদি একটু আসো, রাত্রেবেলা একটু থাকবো, সবাই একসাথে একটু পার্টি হবে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, যাওয়াই যায়। তো সেই শনিবার মানে আমার চেম্বার ছিল, আবার বলে নাকি চেম্বার মানে আমার অ্যাডভোকেটের চেম্বার ছিল সেদিনকে। তো সমস্ত কিছু কনসালটেন্সি সব দিয়ে সবকিছু আফটার দ্যাট আমি সন্ধ্যের দিকে যাই। মানে উলুবেড়িয়া থেকে এসেছিস? না আমার হাইকোর্টের চেম্বারে। আচ্ছা, হ্যাঁ হাইকোর্টে যেখানে আমি বসি সেখান থেকে আমি ওখানে যাই। তো গিয়ে ওই জায়গাটা না, মানে যেখানটা ওদের ফ্ল্যাটটা, অনেকেই জানবে ট্যাংরা বৈশালী বলে একটা জায়গা আছে। হ্যাঁ ওখানে বৈশালী একটা সিনেমা হল ছিল আগে, বিরাট সিনেমা হল ছিল, তো সেটা এখন একটা ফ্ল্যাট হয়ে গেছে, বিরাট ফ্ল্যাট হয়ে গেছে। বাট ওই ফ্ল্যাটে না, ওরা থাকতো হচ্ছে ট্যাংরা বৈশালীর যে ফ্ল্যাটটা আছে, যারা শুনছো লাগো এরিয়া যারা জানো তারা ইমাজিন করতে সুবিধা হবে। বৈশালীর ফ্ল্যাটটা পেরিয়ে গিয়ে একটা বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে, একটা বট গাছ আছে, বড় একটা বট গাছ আছে, এবং সেই বট গাছের নিচে যেরকম একটা মন্দির টাইপের হয়, একটা মন্দির করা আছে, বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে। এক্সাক্ট লোকেশন রিভিল করিস না। হ্যাঁ মানে আমি মানে আমি পুরোটা তো বলছি না, বাট বাঁদিকে রাস্তা ঢুকে যাচ্ছে, ওই বাঁদিকে রাস্তার মধ্যে অনেক জায়গা আছে থাকার। হ্যাঁ মানে আমি প্রপার পয়েন্টটা কোনোদিনই বলবো না যে এই জায়গা তোকেই সামলাতে হবে। হ্যাঁ তারপরে যাই হোক আমার নামে লিগ্যাল নোটিশ আসবে। হ্যাঁ তো ওই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওখানেই ওরা একটা রেসিডেন্সিয়াল প্লেসে, নট আ ফ্ল্যাট, একটা রেসিডেন্সিয়াল প্লেসে ওরা ভাড়া থাকতো। আচ্ছা। এবং ঘরটা না মানে কিরকম বলবো, আমরা আমাদের স্টুডিও ঘর একটা যেরকম হয় একটু ছোট টাইপের, আমরা আমাদের তো ইকো কন্ট্রোল করার জন্য করতে হয়, ওই 8-10 ঘর একটা। আমি গিয়েও খুব ওয়েট সিচুয়েশনে পড়ে গেছি, কারণ দেখ মানে একটাই ঘর 8-10, হ্যাঁ একটাই ঘর, একটা বাথরুম, ঠিক আছে, ওখানে ওরা দুজন থাকতো, একটা বেড আছে, দুজন থাকতো। মানে আমার এই যে স্টুডিও রুমটা রয়েছে তার থেকে এটাও তো 10-12।
10-12 এটা তার থেকে মানে এটা থেকেও ছোট। ছোট, হ্যাঁ। আচ্ছা আচ্ছা 10x10 বা 8x10 এরকম সামথিং কিছু একটা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ মাপটা তো আর ফিতে ফেলে দেখিনি, আমি আন্দাজ করে বললাম। ছোট ঘর, মানে কি বলতো, দুটো তক্তপোষ পাতা আছে, হ্যাঁ, সেখানে 3 জন শোয়া যায়, মানে একসাথে থেকে যাওয়া যায়, বাট ওর পরে আর কোনো স্পেস নেই অ্যাকচুয়ালি। যাই দেখ যখন কেউ আন্তরিকতার সঙ্গে ডাকে, জায়গাটা ম্যাটার করে না, তো যাই ভালো, বেশ সকাল মানে বিকেল থেকে যাই, যখন সন্ধ্যের পর বেশ হয়, কথাবার্তা হয়, গল্প টল্প হতেই থাকে। তো তারপর যা হয়, রাত হয়ে যায় প্রায়, তখন দুজনেই ঘুমিয়ে পড়ে। বাট আমার না, মানে জায়গাটিকে মতো ভালো লাগছিল না, মানে আমি ঘুমাতে পারছিলাম না প্রথম থেকে। আচ্ছা মানে দেখ, একটা হয় না, দেখবি কোথাও গিয়ে মন সায় দেয় না, অনেক জায়গা থেকে যেখানে গেলে দেখবি মন থেকে একটা কু ডাকে, একটা কু গান দেয় মনের ভিতরে। আমার ঠিক সেইটা হচ্ছিল, যে আমি না ঠিক খাপ খাওয়াতে পারছিলাম না পরিবেশে। একটা গুমোট পরিবেশ, প্রথমত একটা জানলা রয়েছে, আর ঘরটার একটা গন্ধ, মানে ভ্যাবসা পচা গন্ধ নয়, খুব সুগন্ধ নয়। মানে আমি যদি বলি, একটা ঘর অনেক দিন যদি বন্ধ রেখে দিই বর্ষাকালে, খুললে যেটা সোদা সোদা গন্ধ পাওয়া যায়, আচ্ছা ঠিক আচ্ছা সেই টাইপের একটা গন্ধ, মানে ওরকম একটা উটকো টাইপের একটা গন্ধ নাকে ঠেকছিল। আর আমার একটা ভেজা ব্যাপার আছে, হ্যাঁ, একটা ভেজা ব্যাপার আমার খুব মানে লাগছিল, মানে ভালো লাগছিল না। হ্যাঁ, তার সাথে মানে কিছু ধর ওই গন্ধের সাথে কিন্তু একটু হলুদ, যে কাঁচা হলুদ বা এই ধরনের টাইপের খুব ঝাঁঝালো টাইপের একটা তো আমি অতটা কিছু, দেখ নতুন জায়গায় গেছি, সব জায়গায় ভূত খুঁজতে যাবো নাকি, আমি ভেবেছি তো ঘরে নোংরা ঘর ভাল লাগেনি। হ্যাঁ, এবার আমি তখন জেগেছিলাম, আমি দেখছি রাহুল ঘুমোচ্ছে, অতনু শুয়ে পড়েছে এই পাশে, অতনুর পাশে আমার এখানে জায়গা রাখা আছে, আমি শোবো। অতনু খুব ছটপট করছে, মানে প্রচুর ছটপট করছে, মানে শুয়ে, মানে আমি যে শুয়ে ছটপট করি, পাঁচ ঠ্যাং তুলে নি লোকের গায়ে, সেটা অন্য বিষয়। সে একটা মানে অন্য রকমের ছটপটানি ব্যাপার আর কি। জিনিসটা এইদিক সেদিক করছে, যেন ওরও শরীরের মধ্যে একটা অসুস্থ করছে। হয়েছে পার্টি হয়েছে, এই অতনু ওঠ, কিরে কি করছিস, কি হয়েছে তোর? ওঠে না, এই ওঠ, কি রে এরকম ছটপট করছিস, কি হয়েছে, কষ্ট হচ্ছে তোর? বলছে না ঠিক আছে। তারপরেও ঘুমিয়ে পড়ে। যথারীতি আমি এদিক সেদিক করতে করতে ঘুমোতে আমার 4:30 বেরিয়ে যায় প্রায়। আমি শুয়ে পড়ি, ঘুম হয়, এবং পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসে। তো খুব একটা তখন প্রবলেম আমার আর কিছু মনে হয় না। তারপরে আর নিজের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসি আবার। পরের দিন ছুটি ছিল আমার, সানডে, যেহেতু স্যাটারডে তোর বার্থডে ছিল, ছুটি ছিল সানডে। তারপরে ওই দিনকে বাড়িতে রেস্ট ফেস্ট করে নিই, রাত্রে ফোন করি, হ্যাঁ সব ঠিকঠাক ছিল, তো বলে হ্যাঁ দাদা সব কোনো প্রবলেম নেই, ঠিকঠাক আছে। তো এই অবধি ছিল হচ্ছে আমার প্রথম ইন্টারাকশন দুজনের সঙ্গে। পার্টিকুলার প্লেস বলবো না, পার্টিকুলার এখানে পার্সন বলবো, আমি কাকে এখানে মেইন স্ট্রিম আনবো সেটা বুঝতে পারছিলাম। আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, কারণ প্লেস যতটা ইম্পর্টেন্ট, পার্সনও ততটা ইম্পর্টেন্ট এখানে। মানে এই সিনটা কবে? এটা 2022-এর শেষের দিকে, 23-এর এই যে সময়টা করে সবাই অ্যাডমিশন গুলো নেয়। ওরা এখন যেহেতু ফাইনাল ইয়ার পড়ছে, 23-ই হবে, 23, 24, 25 এই বছর ওরা মানে পাস আউট হবে। আচ্ছা, মানে 23-এর ওই ইনিশিয়াল সময়টা। হ্যাঁ 23-এর যে সময়টা তোর তখন ঠান্ডা না, বললাম না গরমকাল, তখন যেই সময়, এই সময়টা অ্যাকচুয়ালি পার্টিকুলার এই টাইমে, অ্যাকচুয়ালি তাই, কারণ এখন জুন জুলাই যে সময়টা অ্যাডমিশন হয় আর কি, আগস্ট ফাগাস্টের ওই টাইমটা করে, জুন জুলাই সময়টা। তো মাস ফার্স্ট ডেট পেট তো মনে নেই। তো তারপরে তোর আমি মানে এখান থেকে কানেকশনটা শুরু হয় প্রপার। এবার তারপরে দেখা সাক্ষাৎ আর সেরকম ভাবে হয় না, আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই। তো অনেকদিন পর রাহুল আমাকে ফোন করে, দাদা কোথায়? এই তো কলকাতাতেই আছি। বলছে কোথায় আছো? আমি রিহার্সাল এসেছি, জ্যাম্প্যাডে এসেছি, একটা দাদা জ্যাম্প্যাড আছে টালিগঞ্জে, ওখানে আমরা রিহার্সাল করতে যাই, তো রিহার্সাল এসেছি। চৌকে দা আমি আসছি, আমার তো কলেজের কাছেই। সেদিন থেকে রাহুল আসে, এবং রাহুলের সাথে একটি মেয়ে আসে। আচ্ছা, ঠিক আছে, মেয়েটির নাম ওই একটি মেয়েই রাখলাম আমি, ঠিক আছে, মানে মেয়েটির আলাদা করে কিছু নাম দিচ্ছি না, যে ও মেয়েটির পরিচয় এটাই যে ও রাহুলের গার্লফ্রেন্ড, ঠিক আছে, ডিসক্লোজ না করে। আমার কাছে আসে, রাহুল আমাকে বলে যে দেখ এরকম আমার একটা এই বান্ধবী হয়েছে। বান্ধবী হয়েছে না, প্রেম করছিস কোনটা বল? না না আমার বান্ধবী, মারবো একটা। হ্যাঁ, তো তারপরে স্বীকার করলো। হ্যাঁ অতনু কোথায়? ও দাদা ও না আমার সঙ্গে থাকে না, আমরা শিফট করে গেছি, আমি আরো এখন একসাথে থাকি, লিভিংয়ে আছি কাইন্ড অফ। আলাদাই, হ্যাঁ আলাদাই, মানে ওই বয়সে পাওয়া যায় না সত্যি। তো
আমাকে এরকম বলে, এরকম গার্লফ্রেন্ড, যেরকম কি রে অতনু কোথায়? বললো যে অতনু তো এখন আমার সঙ্গে থাকছে না। কেন, কি হয়েছে? বলছে দাদা ওখানে থাকা যায়, তুমি বলো তো, তুমি তো গেছো ওখানে। বললাম হ্যাঁ এটা কি, এটা ঠিক কথা যে কষ্টে থাকা যায় না এরকম ব্যাপার না। হ্যাঁ, বলছি না দাদা অনেক ব্যাপার আছে। বললাম কি ব্যাপার আছে? বলছে ঘরটা ভালো নয়। তুমি কখনো কিছু বুঝতে পারোনি? তুমি তো এইসব নিয়ে থাকো, তুমি তো এইসব নিয়ে চর্চা করো, তুমি কিচ্ছু বুঝতে পারোনি। আমি বললাম দেখ ভাই, আমি সব জায়গায় তো আর ভূত খুঁজতে যাই না যে গিয়ে আমি ভূত খোঁজার জন্য আমি ওই মেন্টালিটি নিয়ে যাবো। নর্মাল গেছি ভাই, তোরা ডেকেছিস। তবে হ্যাঁ ওই দিনকে ঘরের মধ্যে ওটা ভ্যাবসা গন্ধ ছাড়ছিল। বলছে এক্স্যাক্টলি, আমার ওটাই প্রথম সন্দেহ, যে প্রথম দিন যখন ঘরে ঢুকি প্রথম দিন থেকে ওই গন্ধটা আমাদের আর কিছু ছাড়ে না। বাথরুম করেও একই গন্ধ, বাথরুমও একই টাইপের গন্ধ, ঘরেও একই গন্ধ, মানে যেখানেই ঘরের মধ্যে আমি যাই সেই একই গন্ধ। গন্ধটা কোথা থেকে আসে, কেন আসে বুঝি না। সারাদিন জানলা খুলে রেখে দিচ্ছি, হাওয়া বাতাস খেলছে, তাও ওই স্মেল, পার্টিকুলার স্মেল, ওটা আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। তো আমি বললাম আর, বলছে আর দাদা অতনু কিরকম চেঞ্জ হয়ে যেতে লেগেছিল। মানে আমি বুঝতে পারলাম যে কি হচ্ছে। আমি বললাম যে কেন, কি চেঞ্জ হয়ে যাচ্ছিল? দাদা ও কলেজ যাওয়া ছেড়ে দিল হঠাৎ করে। তো আমি তখন ওকে আরো জিজ্ঞাসা করলাম যে কলেজ ছেড়ে দিয়েছে মানে কি বলতে গেছিস? কলেজ যাচ্ছে না মানে কেন, কোনো প্রবলেম হয়েছে যে কলেজ কেন যাচ্ছে না? বলছে দাদা আই হ্যাভ নো অ্যান্সার উইথ দ্যাট। আমার ওই প্রশ্নের আমার কোনো উত্তর নেই আমার কাছে। হঠাৎ করেই ও কিরকম যেন একটা নিজে যেন মানে বদলে গেছে। আমার মনে হয় যে হয়তো খাপ খাওয়াতে পারছে না কারোর সঙ্গে বা কোনো কিছু। তবে আরো ইন ডিটেলে জানার আমার ইচ্ছা হলো। আমি কৌতূহল হলো যে একটা ছেলেকে দেখেছি, হাসি খুশি ছেলে, তো সে হঠাৎ করে কেন, কি এমন তার সাথে ঘটবে বা তার মধ্যে কি এমন চেঞ্জ হবে যার জন্য সে কলেজ যাওয়া ছেড়ে দিচ্ছে? জানলাম কি হয়েছে, একটু কেসটা বলতো। বলছি দেখো দাদা, বাড়িটাতে দুজন থাকি, ওই তো ছোট একটা ঘর, আর ওর মধ্যে এমন পরিবর্তনও আমার সাথেও কথাবার্তা বলতে চায় না ঠিক করে। আচ্ছা, যে একদিন আমি রাত্রে ঘুমাচ্ছি, আমি হঠাৎ করে উঠে বসে দেখছি যে ও জানলার দিকে মুখ করে তাকিয়ে বসে আছে। ওকে। আরেকদিন আমার ঘুম ভেঙে গেছে হঠাৎ করে। আমি ঘুম ভাঙিয়ে আমি জাস্ট মানে চোখ খুলে আমি ভয় পেয়ে গেছি লিটারেলি। কারণ আমি চোখ খুলেই দেখছি ও আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে বসে, আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে, এবং সেই দৃষ্টি খুব স্থির। আমার মনে হচ্ছিল যেন ও দেখছিল না, ওর মধ্যে দিয়ে যেন অন্য কেউ দেখছে, অন্য কেউ আমাকে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। আমি ওকে বললাম কি রে, কি হলো, কি কি হয়েছে, তুই কি এরকম তাকিয়েছিস কেন, কি হয়েছে? অদ্ভুত ঠান্ডা গলায় বললো কিছু না, ঘুমিয়ে পড়। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ও বলছে। আমি তারপর আর কিছু আমি বলিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলছে আর একদিন দাদা এরকম আমি কলেজ গেছি, আমি রান্না বান্না করে কলেজ যাই। ওই ঘরের মধ্যে একটা জায়গা ছিল, ওখানে ওদের একটা রান্না করার মতো একটা প্যাসেজ ছিল আর কি। তো ওই প্যাসেজের মধ্যে ওরা রান্না বান্না সব করতো, করে ইয়ে করতো। বলছে আমি রান্না করে ওর জন্য খাবার দাবার রেখে বললাম তাহলে আমি আসছি, চলে যাচ্ছি, কলেজ গেছি। দেখছি এসে, হ্যাঁ মানে ও যখন ঘরে আমি ঢুকছি, ও দেখছি খাটের ওপরে উবু হয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা। হাঁটু দুটোকে মুড়ে উবু হয়ে, যেটা বসে থাকা যেরকম বসে থাকে, তো উবু হয়ে বসে আছে চুপচাপ, মাথার উপর হাঁটুটা নিচু করে বসে আছে। দেখছি গোটা ঘরে ভাত ফাত সব ছড়ানো। হ্যাঁ, আমার সঙ্গে তো ওর ঝগড়া হয়ে যায় লিটারেলি। আমি ওকে জিজ্ঞাসা করলেও কিছুই বলে না, চুপচাপ থাকে, খালি বলে কিছু না, জানি না কি করে হয়েছে, বুঝতে পারছি না। আমার ব্যাপারগুলো খুব অদ্ভুত লাগতে শুরু করে। খাবার সময় যখন খেতে শুরু করলাম, যে আমরা তো মানে দুজনেই থাকি, তো রুমে তো কেউ থাকে না। খেতে বসেছি, আমি নর্মাল হাত দেখেছি, দেখছি ভাত ফাত নিয়ে হাত ময় করে ফেলছে, করে সেই থাবা দিয়ে ভাতটাকে তুলে এরম করে মাখিয়ে, হ্যাঁ গোটা হাত ফাত বলছে যে কোনো মানুষ সামনে থাকলে তার ঘেন্না লেগে যাবে। আমি বললাম কি করছিস তুই এটা? ও কাঁদো কোনো কথা বলে না, ও বলে যে তুই তোর খাবার খা, আমাকে কেন বলছিস, তুই খেয়ে নে। তো এরকম ঘটনা ঘটছিল আমার সঙ্গে। তো রাহুল তখন যখন এরকম ঘটনা ঘটছে, তখন ও আস্তে আস্তে তখন ভাবছিল যে কি করবে, বাড়িতে জানাবে আদৌ, হ্যাঁ নাকি বাড়িতে জানাবে না, কি করবে, কারণ দুজনে থাকে, দুজনে ছোটবেলার বন্ধু। এবার রাহুল আমাকে তখন বলছে, যেহেতু ওর সঙ্গে তখন সেই সময় সদ্য ওর নতুন অ্যান্ড্রয়েড হয়েছে, নতুন ফোন নিয়েছে, বাড়ি থেকে ওকে একটা নতুন ফোন দিয়েছে, ওর তখন সবাই ওর বান্ধবীর সঙ্গে কথা হওয়া শুরু হয়েছে। তো বলছে একদিন রাত্রে আমি যেদিন সব থেকে বেশি ভয় পাই, রাহুল বলছে যে আমি কথা বলছি বান্ধবীর সাথে। এবার আমি জানি যে ওর ফোনটা চার্জে দেওয়া রয়েছে,
হুম অতনুর ফোনটা চার্জে দেওয়া রয়েছে। বলছে আমি তো কথা বলতে ব্যস্ত, বলছে আমি মানে কিছু দেখছিও না, আমি জানি ও জানে না অতনু আমি করছি, আর অতনুর সঙ্গে খুব একটা কথাবার্তা হয় না, ওর মতন ওইদিকে হয়তো ঘুমাচ্ছে ভেবেছে, আমি এদিকে পাশ ফিরে আমি কথা বলছি। বলছে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে দেখছি, ঘরের মধ্যে একটা অন্য কোনো কিছু একটা অ্যাবসেন্স পাচ্ছি মাঝে মাঝে। আমার হয়তো মনে হচ্ছে আমার মনের ভুল। হ্যাঁ, অ্যাবসেন্স পাচ্ছে বলতে সরি, মানে অ্যাবসেন্স পাচ্ছে বলা ভুল, মানে প্রেজেন্স পাচ্ছি, সরি Okay, সরি, মানে আমার টার্মিনোলজির ভুল এটা, যে কারোর একটা প্রেজেন্স পাচ্ছি, আমার সেটা মানে ষষ্ঠ ইন্দ্রিয় যেন আমাকে জানান দিচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে। বলছে তারপরেই হঠাৎ করে না আমি আমার পাশ থেকে একটা মেয়েলি গলা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা যে প্রথমে ভাবলাম যে তাকাবো না, একবার পাশ ফিরে দেখলাম কোনো অসুবিধা কিছু নেই, কোনো প্রবলেম কিছু নেই। দেখলাম যে অতনু ওই দিকে ঘুরে শুয়ে আছে। তো আমি আবার কথা বলছি, তখন রাত্রি প্রায় ওর কথা অনুযায়ী 1-1.5টার ওপরে, কারণ মেয়েটিও তখন অন্য একটি পেইং গেস্ট বা মেস এরকম কোনো একটা থাকতো। তো কথা বলছি, তো বলছে ঘরের মধ্যে না, মানে তারপরে হঠাৎ করে মনে হচ্ছে চুরির আওয়াজ পাচ্ছি, চুরি বা নুপুরি ধরনের কোনো কিছু একটা আওয়াজ পাচ্ছি। মানে যেটাকে আমরা কমনলি একটা মানে মেইলি আওয়াজ, যেটা ব্যাপারটা, হ্যাঁ মানে ধর চুরির আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, বা কোনো নুপুরের আওয়াজ পাচ্ছি। আমি আবার পাশ ফিরলাম, অতনু তো শুয়েই আছে। পরে ঝটকাটা আমার লাগলো, যখন আমি ফাইনাল সিদ্ধান্ত নিলাম যে না, আইদার এ মেন্টাল পেশেন্ট হয়ে গেছে দাদা, নাহলে আর কিছু নয়। পরের সিনে আমি কথা বলছি, হঠাৎ করে দেখলাম যেন ঘরটা যেন অনেকটা নিস্তব্ধ হয়ে গেল, মনে হলো যেন আমি একাই ঘরে আছি, পৃথিবীতে আর কেউ নেই। আমি পাশ ফিরে দেখছি অতনু আমার পাশে নেই। আচ্ছা, অতনু আমার পাশে নেই। চলো, অতনু কোথায় গেল? নেই কেন? গোটা ঘর তখন ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন ঘর। বলছি দাদা, একটা পাশে কাউকে না দেখতে পেলে হট করে তোমার একটা আটকে উঠবেই, কারণ ঘরটা বড় নয়, ঘরটা ছোট ঘর। বলছি আমি স্যাট করে আমার চোখটা ঘরের কোনায় যেতে আমি ছিটকে উঠেছি, অতনু ঘরের কোণের দিকে মুখ করে উবু হয়ে বসে আছে, আর নিজের মনের মধ্যে কিসব বিড়বিড় করে বকে যাচ্ছে, এবং গলার স্বরটা খানিকটা ওর মতন লাগছে না আমার। আর আমি ডাকছি অতনু কি হয়েছে? অতনু কিছু বলে না, ও করেই যাচ্ছে। তখন আমি আস্তে আস্তে উঠলাম, যে যার চোখ নিজের বন্ধু হয়, আমি উঠে ওকে জাস্ট ধরে টাচ করলাম। টাচ করার পরে সেন্সলেস হয়ে গেল। অতনু সেন্সলেস হয়ে গেল ওখানে, ওই অবস্থা। তখন ও সেন্সলেস হয়ে গেছে ওই ঘরে, ওই ভ্যাপসা গন্ধ, এবং অতনুর উবু হয়ে বসে দুলে একটু করে। বলছে আমার ওই সিনটা এখনো মনে পড়ছে। রাহুল বলছে যে আমি যতবার ওইটা মনে করি আমার ভয় লাগে। আমি জাস্ট পিছানা পাশে দেখছি কেউ নেই, দেখছি অতনু ঘরের একটা কোণে, ঘরের কোণের দিকে মুখ করে বসে আছে, দুলছে, একটু করে সামনে দুলছে, একটু করে পিছনে দুলছে, একটু করে সামনে দুলছে, একটু করে পিছনে দুলছে, আর বিড় করে কিসব বলছে। এবং সেই বলার জিনিসগুলো খানিকটা ওর মতন নয়, কোনো যেন মনে হচ্ছে কোনো মেয়ে কিছু বলছে বা কিছু করছে। তো ও আর বাড়িতে কিছু জানায় না। তারপরে ওই যে সেন্সলেস হয়ে গেল, ওকে শুয়ে টুইয়ে দিয়ে পরের দিন ওকে বলো তুই ডাক্তার দেখা, ও তাও কোনো রকম কিছু করলো না, যে না আমি দেখাবো না, আমি ঠিক আছে, আমার কিছু হয়নি, তুই তোর মতন থাক, আমাকে জ্বালাস না। রাহুল বললো তাহলে এরকম যখন হচ্ছে, আমি সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, ও ওর মতন থাকুক, আমি আর আমার গার্লফ্রেন্ড তখন শিফট করলাম। আর আমি ওকে বললাম যে হ্যাঁ, তুই ছেলেটাকে আমরা ফেলে চলে এলি, এত যতটুকু তোর ছোটবেলার বন্ধু, তুই তো আমাকে বলতে পারতিস যে এরকম কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এগুলো সবসময় মানসিক প্রবলেম হয় না, এগুলো অনেক কিছু হতে পারে। তখন ওকে আমি বললাম যে এরকম হতেই পারে, অন্য কিছু গন্ডগোল করছে। তো ও বললো না দাদা, ওরকম কিছু না, ও পাগল। বললাম তাই ঠিক আছে, আমি আমার কথা বলছি, ডিপ্রেশনে চলে গেছে, হতেও পারে, তুই এতদিন ওর সঙ্গেই থাকতিস, এখন তোর একটা গার্লফ্রেন্ড হয়েছে, তুই তাকে টাইম দিচ্ছিস, সেটা হতেই পারে যে তুই ওকে টাইম দিচ্ছিস না, ও লোনলি ফিল করছে, ওর নিজের মধ্যে ভাবছে আমার বন্ধু বলে কেউ নেই, ও সেই জন্য ঘরে আরো নিজে মানে কোয়ারেন্টাইন করছে, গুটিয়ে নিচ্ছে, আরো একাকিত্বে ভুগছে, হতেই পারে ভাই, ডিপ্রেশন খুব মারাত্মক জিনিস একদম ভাই। তো বলে আমি অতনুকে বললাম যে ঠিক আছে, আমি অতনুকে ফোন করছি। ওরা ফোন করলাম, ফোন তুললো না। তো অতনু আমার প্রথম দুবার ফোন ধরেনি, আমি আবার একদিন ফোন করলাম 2 দিন পরে, সে আমার ফোনটা ধরলো।
এবং আমি যখন ফোনটা ধরলাম তখন বুঝতে পারলাম যে রাহুল সত্যি কথা বলছে। আচ্ছা। দ্যাট ইজ সামথিং চেঞ্জেস, কিছু একটা চেঞ্জ সেখানে হয়েছে, কিছু একটা পরিবর্তন সেখানে হয়েছে। আমি অতটা যখন কথা বলছে, আমি কি রে কি খবর, হ্যাঁ হ্যাঁ রে বল তোর কি কি হয়েছে, আমার কোথায় কি হয়েছে, গলাটা এইরকম। মানে আমি তো শুনেছি নিজে কি রাহুল বলছে তুই কলেজ যাচ্ছিস না, কলেজ ফলেজ ছেড়ে দিয়েছিস। কলেজ না, হ্যাঁ যাবো, যেতে তো হবে, ও তো চলে গেল, ও তো আমাকে ছেড়ে চলে গেল। এভাবে বলছে? হ্যাঁ আমাকে বলছে এটা। বললাম না, ছেড়ে চলে গেল মানে দেখ তুই এরকম ওয়েড আচরণ করছিস, তোর সঙ্গে ও আছে, তুই এসব কি সব করেছিস, উয়ে টুয়ে বসে রয়েছে, ও তো ভয় পেয়ে গেছে। বলছে কি আর বলবো বলো দাদা, হ্যাঁ, চলে যখন গেল আমি তো এখন একা হয়ে গেছি এখানে, আমি তো একাই থাকি, বুঝলো না। কি বুঝলো না, কি সব ভুলভাল কথা বলছিস তুই, তুই একটা কাজ কর, কথাবার্তা বল, ওর সঙ্গে যা ইন্টারাকশন কর, কথাবার্তা বল, বলে সবকিছু এ করে নে। সেদিকে একটা কথা বললো, আমার নিজে তখন ভয় লেগেছিল। জানো তো দাদা, ওই যে মেয়েটা এসছে ওটা একটা ডাইনি, ও আসার পর থেকে এরকম হয়েছে। রাহুলের গার্লফ্রেন্ডের কথা আমাদের বলছে? গার্লফ্রেন্ডের কথা বলছে। এখান থেকে শুরু না, ফার্স্ট টাইম এটা এবারে শুনছি। আমি না তখন আমি ভাবছি এতটা ছেলে একটা চেঞ্জ বলছে, মাঝে মাঝে ইচ্ছা হয় ওকে গলা টিপে মেরে দিই। আমি বলছি আর উল্টো পাল্টা বকিস না, তুই কি বলছিস সব কথাবার্তা। বলছি ঠিক আছে দাদা তুমি, আমি রাখছি, রেখে দেয়। তারপর আমার কোনো কনভারসেশন হয় না, আমি তখন রাহুলকে ফোন করি, রাহুল গন্ডগোল লাগছে, তুই ওর বাড়িতে জানিয়ে দে, ঠিক আছে। বলছি ওর মা আমাকে ফোন করে, অর্ধেক সময় বাড়ির ফোন ধরে না, ফোন অন্য জায়গায় থাকে, অন্য জায়গায় থাকে, কি করে ঘরের মধ্যে আমি তো নিজেও জানি না, আমি তো আর নেই। তো একদিন এইসব কথাবার্তা হয়ে যায়, তো হঠাৎ করে একদিন আমাকে, তার প্রায় ধর না 1 সপ্তাহ পর এরকম আমি কোর্টেই আছি, আমাকে রাহুল ফোন করছে, তুমি কোথায় আছো? আমি বলছি আমি তো আছি, কোর্টেই আছি, বল। মানে ওরা যে নতুন যেখানে থাকতো ওটা পার্ক সার্কাসের দিকে, ঠিক আছে, মানে ওখানে আমি তো তার আগে যাইনি, যেহেতু ওরা দুজন একসাথে থাকে, আমি সেখানে যাইনি। ওই পার্ক সার্কাসের ওই 7 পয়েন্ট যেটা আছে ওখান থেকে টুয়ার্ডস যাদবপুরের দিকে যে রান দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, মিডলা ফিডলা ওই সাইডটা করে ওখানে ওরা থাকতো। তো এবার আমাকে দিন ফোন করেছে হঠাৎ করে, আমি ফোনটা ধরলাম, হ্যাঁ ভাই বল। দাদা অতনু না আমার বাড়িতে চলে এসছে। আচ্ছা। যে তো কি হয়েছে? বলছি ও আমার বাড়িতে এলো কি করে, ও তো ঠিকানা জানে না, ও তো ঠিকানা জানে না আমার বাড়ি, আসলো কি করে? আমি না না দেখ হয়তো কোনো বন্ধু বান্ধব হয়তো বলে দিয়েছে, হতেই পারে, তুই তো কলেজে আছিস, তোর অন্য বন্ধু বান্ধব রয়েছে। বলছি দেখো দাদা আমরা একসাথে থাকি, এই ব্যাপারটাই খুব একটা কেউ জানে না, স্বাভাবিক। হ্যাঁ বলছি এটা আমি কাকে কি বলতে যাবো, কলেজে একটা অন্য ইস্যু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন তার দাবি কি? সে বলছে আমাকে ছাড়া নাকি তার থাকতে কষ্ট হচ্ছে, তো ও এখানে থাকবে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, যারা কল রেকর্ডিংটা শুনছো বা শুনছেন তাদের একটা কথা বলি। অতনু বলে যে ছেলেটি, সে কিন্তু বেশ ঠাট্টা করতা, আর যা ফিচার্স রয়েছে, আমি তো নর্মালি কথাও বলেছি ওর সাথে, ওর যে ভয়েস সেটা কিন্তু আমাদেরই মতো, কিছুটা আমাদের এবং মতো, ভারী গলার, ভারী গলা। ওর মধ্যে একটা মানে মারদাঙ্গি রয়েছে ওর মধ্যে, মানে খুব মানে স্ট্রং মানে এই একটা ইয়ে ছেলে। এখানে আমি একটা জিনিস একটু নোটিস করতে বলবো, ইভান যখন বলছে ঘটনাটা, ফোন কল বা এখন নর্মালি যখন অতনুর প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছে, তখন কিভাবে কথাটা বলছে সেই কথার প্যাটার্নটা একটু আপনারা ফলো করুন, ওটা পরে বুঝতে পারবে। Actually এটা শুনতে শুনতে মানে লাস্টে গিয়ে এটা বলাটাই বেটার। তো যাই হোক, বলছে এরকম চলে এসেছে। বলছে আমি বলছি কি বলছে? বলছে দাদা আমাকে বলছে আমি না এখানে তোকে ছাড়া থাকতে পারছি না, আমি একটু তোর সঙ্গে থাকতে চাই, আমি 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 একা পারছি না, আমার কষ্ট হচ্ছে। তো তখন রাহুল বলছে ঠিক আছে তুই তাহলে কদিন থাক আমার কাছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বলেছিস থাকার কথা? বলছে হ্যাঁ আমি বলেছি থাকার কথা, থাকুক কদিন আমার কাছে, অসুবিধে কি আছে, এখানে 2টো রুম আছে, রুমও থাকবে, একটা রুমে আমি থাকবো, আর আমার যে বান্ধব আছে সে একসাথে থেকে যাবো, কি আছে? ঠিক আছে তাহলে কোনো প্রবলেম নেই। তো সব ঠিক আছে, আর কোনো সেখানে কিছু আর অসুবিধা আমার কথা কিছু বলেনি। এবার হঠাৎ করে আরেকদিন ফোন করছে রাহুল, বলছে দাদা আমার গার্লফ্রেন্ড বাথরুমে পড়ে গেছে, কোমরে চোট লেগেছে, আর ও বলছে ওকে নাকি ওর পিছনে নাকি কিছু নাকি দেখেছে কি নাকি ফিল করেছে, তুমি কথা বলো।
এবার ওর গার্লফ্রেন্ডের সঙ্গে আমার ওই সময়ই প্রথম ভালো করে ইন্টারাকশন হয়। হ্যাঁ, কি হয়েছে? দাদা আমি দাঁড়িয়েছিলাম, আমি স্নান করছি, হুম আমাদের আমি স্নান করছি সেই সময়, এবং আমার বাথরুমটা বেশ স্পেসিয়াস, হুম হুম ওর কথা অনুযায়ী বেশ বড় স্পেসিয়াস বাথরুম হচ্ছে। আমি শাওয়ার চলছে সেই সময়, এবং ওর মতে ও পুরোপুরি সেই সময় বিবশ না, ঠিক আছে, মানে কোনো রকম কোনো গায়ে কোনো কাপড় ছিল না, কোনো ইয়ে ছিল না। দেখ, মানুষ স্নান করার সময় ন্যাচারালি যেটা হয়, তো সেই সময় তার কোনো রকম কোনো ইয়ে ছিল না। এবং ও বলছে ও দেখছি যে ওকে কেউ দেখছে, ঠিক আছে। বলছি দাদা আমি ওয়াশরুমের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমাদের ওয়াশরুমটা বেশ বড়। হুম আচ্ছা, আমি স্নান করার সময় পর্দা টেনে দিয়েছি। বলছে আমার কাইন্ড অফ একটা সেকেন্ডের জন্য মনে হলো আমি পর্দা আড়ালে দুটো চোখ আমাকে দেখছি, ওকে যেরকম ওয়াশরুমগুলো হয়, স্নানের জায়গাটা পর্দা টানা থাকে, হুম প্লাস এই দিকটা নর্মাল ওপেন প্লেস, পর্দার মাঝখানে আমি দুটো চোখ দেখতে পেলাম। আমি কিছু তখন আমি এরকম ভয় পেয়ে গেছি। বলছি তখন স্নান করতে করতে হঠাৎ শাওয়ার বন্ধ হয়ে গেছে। আচ্ছা সেই সময় বাড়িতে রাহুল গেছে খাবার আনতে, রয়েছে একা অতন হুম রুমের মধ্যে। হুম এবার আমি তো একটা মেয়ে, আমি কি করে ওকে গিয়ে বলবো যে আমার জল বন্ধ হয়ে গেছে, আর বাথরুমে ফোনও নিয়ে ঢুকিনি, আমি পুরো চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি কি করবো, লাস্টে কিছুই হচ্ছে না যখন আমি অতনুদা বলে দুবার হাঁক দিলাম, হুম ডাকছি, অতনুদার কোনো সাড়া নেই, অতনুদা করে ডাকলাম, কোনো সাড়া নেই, কোনো রকম কোনো সাড়া নেই, পুরো চুপ। আমি এমন জোরে ডেকেছি যে যেটা পাশের লোক শুনতে পাবেই, ঠিক আছে। যেরকম ডেকে আমি যখন ফিরে আসছি, আমি কয়েক পলকের জন্য লক্ষ্য করলাম আমার সামনে একটা অবয়ব, ঠিক আছে। বলছি দাদা আমি অবয়বটা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে, আমার শুধু মনে আছে যে তার খুব লম্বা লম্বা চুল ছিল। আচ্ছা আচ্ছা বলছে আমি মেয়ে কিনা জানি না, বাট মেয়ের মতনই লাগলো। মানে বলছে তার লম্বা লম্বা চুল ছিল, ঠিক আছে। আমার মনে হলো আমাকে যেন ধাক্কা মারলো, আমি পড়ে যাই বাথরুমে। হুম আমি বাথরুমে পড়ে যাই, আমার প্রচণ্ড চোট লাগে, ওঠার শক্তিটুকু ছিল না। তারপরে রাহুল আসতে ও চিৎকার করতে থাকে আমি কোথায়, আমি কোনো রকমে গিয়ে আমি দরজাটা খুলে বাইরে বেরোই, নিজেকে ইয়ে করে। তখন রাহুলকে আমি বলছি অতনুদাকে আমি তো এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছে না। অতনুর ঘরের দরজা তখন বন্ধ, ঠিক আছে। আর অতনুর ঘরের দরজা বন্ধ খোলার পরে দেখছি যে অতনু বিছানার উপরে চুপচাপ হয়ে বসে আছে। বলছে দাদা আমার দিকে অতনু সেভাবে যখন তাকালো, অতনুদা, আমার খুব ভয় লাগছে, এখানে কি হয়েছে। যেরকমভাবে আমি দাঁড়িয়ে জাস্ট, ও বলছে তুই ডাকছিস শুনতে পাচ্ছিস না, তোকে এতবার ডেকেছে। অতনু আমার দিকে এমনভাবে ঠান্ডা দৃষ্টিতে দেখলো, মনে হলো আমি যেন ওই চোখ দুটোই পর্দার মাঝখানে দেখেছিলাম। আরে আমি ঠিক যেন ওই ঠান্ডা চোখ দুটোই পর্দার ফাঁক দিয়ে দেখেছিলাম, যেটা দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম। তারপরে আমাকে বললাম যে ঠিক আছে তুই একটা কাজ কর, তাহলে এইসব বাদ দিয়ে ডাক্তার এখন দেখা। তো তারপরে আর সেরকমভাবে ওর সঙ্গে কথাবার্তা হয়নি। তো একদিন হঠাৎ করে ও ফোন করে, এবং সেই ফোন কলটা একটা লম্বা কনভারসেশন ছিল, এবং যা শুনেছিলাম আমি নিজেও অবাক ঘটনাটায়। ওকে হ্যাঁ, এবং সেই ফোন কলটা আমি একদম শুরু থেকে শুরু করছি। এবং ও রাহুল ফোন করেছিল, খুব টেন্সড অবস্থায় ফোন করলো যে দাদা তোমার কাছে একটা লিগ্যাল হেল্প দরকার। হ্যাঁ, আমার তোমার সাথে কিছু কথা আছে। কি রে, কি হয়েছে? কোনো ঘটনা কিছু ঘটিয়েছিস? কিছু উল্টোপাল্টা হয়েছে? তুই তো ওই লিভিনের ব্যাপারটা নিয়েই ভেবেছিস। হ্যাঁ, আমি হয়তো কিছু উল্টোপাল্টা হয়েছে, ওদের মধ্যে হয়তো কোনো কিছুই হয়েছে, হয়তো 376 ফিক্স খেয়ে গেছে হয়তো কোনো। সেটা আবার কি হয়? ওটা যাই হোক, ওটা আর বলছি না, ওটা লোক সার্চ করে এমনি দেখে নেবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো যেখানে কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো, ঠিক আছে। তো বল কি হয়েছে। আর ও যে বলতে শুরু করলো, আমি একদম কনভারসেশন যা হয়েছিল আমি একদম কলটা শুরু থেকে বলছি। আচ্ছা, ও যেগুলো আমাকে ক্রমানুযায়ী বলেছিল, আমি কয়েকটা ঘটনার প্রেক্ষাপট সেগুলো আমি ক্রমানুযায়ী বলছি। তো আমাকে বললো তুমি ডাক্তার দেখাতে বলেছে, ডাক্তার দেখালাম। এক দুদিন পর একটু নর্মাল হয়েছে, ব্যথা একটুখানি হয়েছে, কমেছে। তো সেই সময় আমি তখন ছিলাম না, বাড়িতে ছিলাম না, রাতের খাবার দাবার আনতে গেছি, ওকে বলেছি একটু চা করো। ও চা করছিল বাড়িতে, রুমের মধ্যে তখন ও ছিল, আর
অতনু ছিল। আচ্ছা। ঠিক আছে, এবার ও অতনু যেরকম সারাক্ষণ দরজা বন্ধ করে থাকে, খুব একটা কথাবার্তা বলে না, টুকটাক কথাবার্তা বলে ওইরকম। হুম, হুম, হুম। এবার ও তখন মেয়েটা চা করছে, বলছে মেয়েটা যখন চা করছে রান্নাঘরের মধ্যে, ও তখন অনুভব করছে যেন রান্নাঘরের যে এটা কী হয়, রান্নাঘরে তো বাতাস তো এমনি গরম থাকে, হঠাৎ যেন রান্নাঘরের মধ্যে একটা ঠান্ডা শিহরণ জাগছে ওর মধ্যে। আচ্ছা, আচ্ছা। আমি বলছি রান্নাঘরটা যেন হঠাৎ যেন মানে ঠান্ডা হতে শুরু করেছে। এবার দেখ, এটা প্রায় ওরা এসছে কলকাতায় করতে, সেখান থেকে ব্যাপারটা প্রলংড হয়ে আজকে ধর 2024 সাল নাগাদ, তখন অলরেডি এটা তখন এগোয় 2024-এর কত ওই আমাদের ওই জুন জুলাই বা মাঝে যাও একটা কোনো একটা মানে মাস ফাস হবে। একদমই আগের বছরের এই টাইম। হ্যাঁ হ্যাঁ, এরকম সময় একটাই হবে, মাস ফাসটা তো বন্ধ থাকে না। তো মেয়েটা এরকম ফিল করছে যে রান্নাঘরটা হঠাৎ করে যেন ঠান্ডা লাগছে। এবার ও একা আছে, হুম, রুমে অতনু আছে, হুম। দেখ একটা মেয়ে ভয় তো লাগেই। স্বাভাবিক। এবার ওর হঠাৎ করে একটা উইয়ার্ড ফিল হতে শুরু করে, সেটা হচ্ছে যে ওর মনে হতে থাকে ওর ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আচ্ছা, গরম- চা বানানোর সময়। চা বানানোর সময় গরম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটা কিন্তু নিঃশ্বাস ফেলার মতো নিঃশ্বাস নয়, কাউকে সিরিয়াস করতে গেলে যে ধরনের নিঃশ্বাস ফেলা উচিত। আচ্ছা, আচ্ছা। যেন মনে হচ্ছে ও চাইছে ঘুরতে কিন্তু ঘুরতে পারছে না। আর ওর ঘাড় থেকে শুরু করে ওর গোটা মানে এক দিকটা থেকে শুরু করে আস্তে আস্তে শুরু হয়ে ডান দিক থেকে শুরু হয়ে পুরো বাঁ দিক অব্দি পুরো আসছে। ওকে যেন মনে হচ্ছে কেউ যেন ওর যে স্কিন মানে ওর যে মানে কানের পাশ থেকে শুরু করে ঘাট থেকে শুরু করে যেন লেহন করছে, মানে লেহন করার বাংলা যেটা চলতি কথা সেটা হচ্ছে চাটা, মানে কানফান হারফার চাট। হ্যাঁ এরকম টাইপের কোনো একটা সিন মানে মানে একটা সেন্সেশন হয়েছিল। সেন্সেশন এরকম একটা হয়েছে। আচ্ছা, আচ্ছা। এবার ও তারপর স্যাট করে পিছনে ঘুরেছে, দেখছে পিছনে কেউ নেই, হুম, হুম। খুব বাজে ভয় পেয়ে গেছে ও। তখন Definitely, রাহুলকে ফোন করে, তুই কোথা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছে ঠিক আছে তুই কর না, বলছে কি হয়েছে, বলছে খুব ভয় লাগছে তুই একটু আয়। বলছে ঠিক আছে আমি আসছি, তুই চাটা খেতে শুরু কর, হ্যাঁ আমার জন্য বেরো, আমি এসেই গেছি, তুই শুরু কর, আমি আসছি। তো আমি লিফটের কাছে চলে এসেছি, ঠিক আছে ভালো কথা, লিফট উপরে আসবে। ও গেছে ডাইনিংয়ে, ভালো করে চা ছেঁকেছে, চাটা ছেঁকে চিনি টিনি দিয়ে রেডি করে বসেছে। ফোনটা জাস্ট ওদের সোফা টাইপের ওখানে একটা ছিল আর কি ড্রয়িং রুমে, যেটা ওদের বক্তব্য, একটা টি টেবিল ছিল। তো কাগজে বসে জাস্ট ফোনটা নিয়ে স্ক্রোল করতে করতে চাটা মুখে দিয়েছে, এবং চাটা মুখে দিতেই ও ওই সময় ব্যাক করে একদম পুরো চাটা পুরো বার করে দিয়েছে, মানে বমি করার মতো পুরো থু করে বার করে দিয়েছে। হুম, এবার বার করে দিয়ে দেখছে মানে ওর মুখ থেকে একদলা চুল বেরোচ্ছে। চুল বেরোচ্ছে। হ্যাঁ, এবং চায়ের স্বাদ তো সেই নোনতা এবং খবরের মধ্যে কি বলছে? হ্যাঁ মানে মুখ থেকে চুল বেরোচ্ছে এক চায়ের গোছা মধ্যে চুল। থেকে? হ্যাঁ চায়ের মধ্যে থেকে মানে চায়ের মধ্যে চুল করতে গেলে ও তো ছেঁকেছে, সমস্ত কিছু করেছে, দেখে চায়ের মধ্যে থেকে চুল ছাকলেও বেরোচ্ছে। চা তো কেউ চুল দিয়ে বানায় না। না এবার দেখ, বালের চা যদি নাকি? এবার মানে তোর চা মানে কি মানে পুরো থোকা চুল বেরিয়েছে, বুঝতে পারছি। মানে একটা দুটো দেখ সে ধর হ্যাঁ, হতেই পারে, মিস্টেক হতেই পারে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেয়েদের ক্ষেত্রে হেয়ার ফল হতেই পারে, কিন্তু গোছা চুলের গোছা, ঠিক আছে আচ্ছা, ও তো পুরো মানে বেসিনে গিয়ে বমি টমি করে একাকার। পুরো একাকার। সেই সময় রাহুল ভিতরে আসে, দেখছে ও বমি করছে, হ্যাঁ মেঝেতে একদলা চুল পরে, প্লেট চা ফা পরে, হ্যাঁ এবং ওই চায়ের কাপের মধ্যে যেন চুল পড়েছিল, তারপর সেটা দেখছি কিছু যেন ছাই টাইপের এলিমেন্ট, ঠিক গুঁড়ো গুঁড়ো কালো কালো যেন আচ্ছা। ওর মুখ থেকে যেন সেগুলো বেরিয়েছে। হ্যাঁ খুব খুব গা গলানো একটা সিচুয়েশন। তো ওকে বসায়, বলছে ঠিক আছে কোনো একটা ভুল হয়ে গেছে তুমি বসো, হুম, হুম, হুম। বলে ও টেক কেয়ার নেয়, ঘুম ফুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তো ওই রাতেই আরো একটা ঘটনা ঘটেছে, এবং যেটার পরে মেয়েটি পুরো মানে নিজের মধ্যে মানে নেই, মানে ও পুরো পুরো একদম মানে পুরো ইয়ে হয়ে গেছে, মানে পুরো কি বলবো, তার মেন্টাল যে ট্রমা সেটা খুব জাঁকিয়ে বসেছে ওর মধ্যে। সেদিনকে ওরম হয়ে যায়, তো অতনুকে ডেকে রাহুল বলে হ্যাঁ তুই একবার তো বেরিয়ে আসতে পারতিস, এত কিছু হচ্ছে তুই দেখতে পাচ্ছিস না। বলছে, কই? অবশ্যই এটা মানবিকতারও তো ব্যাপার থাকে। হ্যাঁ বলছে কই, আমি তো কিছু বুঝতে পারিনি কি হয়েছে, আমি তো কিছু জানি না, আমি তো ঘরে ছিলাম। বলছে ঠিক আছে তুই ঘরেই থাক, তুই এসছিস শুধুমাত্র ঘরের মধ্যে বসে থাকতে, কোনো কথাও বলিস না আমাদের সঙ্গে, শুধু ঘরে বসে থাকিস। বলছে বলবো তো, কথা বলবো তো। তো হঠাৎ করে এবার সেদিনকে রাত্রেই ওরা
অতনু ঘরে ঘুমোচ্ছে আর এরা ওদের ঘরে আছে। তো মেয়েটি ওয়াশরুমে যাবে বলে মানে বেরিয়েছে, বাথরুমের জন্য বেরিয়েছে রাত্রিবেলা। এবার বেরিয়ে ওর জল তেষ্টা পেয়েছিল, ওটা ওখানে একটা ওরা ওই মাটির যে পুজো টাইপের হয় না, স্টুডেন্ট, ফ্রিজ ছিল না ওখানে, তো ওরা জলকে ঠান্ডা রাখার জন্য মাটির কুজো নিয়ে তাতে গামছা টামছা জড়িয়ে কলসি, মাটির কলসি যেগুলো হয় রেখে ওখানে জল ঠান্ডা রাখতো আর কি। তো জল খেয়ে বাথরুমের দিকে যেতে যাবে, অন্ধকার ডাইনিং রুম, ওটা খসখসে আওয়াজ ওর কানে আসছে বাথরুম থেকে। হ্যাঁ, এবং সে আওয়াজটা আছে বাথরুম থেকে, খসখসে একটা আওয়াজ, মানে প্যাকেট সরানোর যে আওয়াজ। এবং প্রসঙ্গত এখানে বলে রাখি, এই যে এই ঘটনাটা যে ঘটছে এই সময় কিন্তু মেয়েটির যে ঋতুকালীন যে ইয়ে হয়, মানে পিরিয়ডস যেটা হয়, মেয়েটি কিন্তু তখন কিন্তু মেয়েটির পিরিয়ডস হয়েছিল, চলছিল তো। হ্যাঁ, তখন পিরিয়ডস চলছিল মেয়েটি। এবং সেই সময় দাঁড়িয়ে ও বাথরুম থেকে ওরকম ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে, মানে খুব খড়খড়ে, মানে কোনো কিছু ছিঁড়ে ফেলছে, কোনো মুখ দিয়ে আঁচড় কাটছে, এই ধরনের কিছু শব্দ ও পাচ্ছে। আর ও ভাবছে বাথরুমে কি আসবে এমন সময়। তো ও বাথরুমের সুইচটা অন করে, আলো সুইচটা অন করে, বাথরুমের দরজাটা খুলে, বাথরুমের দরজাটা খুলে ও জাস্ট দরজাটা খুলেই চিৎকার করে পিছনে পড়ে গেছে। ও বাথরুমের দরজাটা খুলে দেখেছিল ওর যে ডাস্টবিন, যেখানে অ্যাকচুয়ালি ওর যে ওয়েস্টেজগুলো ফেলেছে, পিরিয়ডস যে প্যাডসগুলো, ওর যে ইউজ প্যাডস, যেগুলো ওয়েস্টেজ প্যাডস, সেগুলো যেগুলো ফেলেছে, ওগুলো অতনু ওর দিকে তাকিয়ে খুব ক্ষিপ্র একটা দৃষ্টিতে তাকিয়ে ওগুলোকে ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, এবং ওর গোটা মুখে রক্ত, ব্লাড, অতনুর মুখে যেন মনে হয়েছে ওই ব্লাড দিয়ে যেন, মানে ও যেন গন্ধ নিচ্ছে, মানে এরকম ধরনের সিচুয়েশন। ঠিক আছে, ওর খুব 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 ঘৃণ্য একটা দৃশ্য। একটা মেয়ে যদি কেউ এটা চোখে দেখে, এবং ওটা দেখে মানে ওরা ঠিক থাকতে পারেনি, খুব জোরে চিৎকার করেছে, এবং চিৎকার করে পিছিয়ে একদম ছিটকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে রাহুল ছুটে চলে এসছে। কি হয়েছে, ও মেয়েটা কিছু বলতে পারছে না, থরথর করে গোটা হাত পা কাঁপছে। রাহুল দেখছে কি হলো, কি ব্যাপার, ও বাথরুমের দিকে ইশারা করছে, বাথরুমে দেখছে সারা সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যখন এরকম হচ্ছে, মেয়েটা দেখছে অতনু তার ঘর থেকে দরজা খুলে বেরিয়ে আসছে। কি বলছিস ভাই? অতনু ঘর থেকে যখন দরজা খুলে বেরিয়ে আসছে, মেয়েটির দিকে যেরকম ঠান্ডা দৃষ্টিতে দেখে, যেন খুব প্রতিশোধ স্পৃহা আছে, অথচ আমি খুব নিষ্পৃহভাবে সেই প্রতিশোধ চাই, সেরকম ভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছে। বাথরুমে সেই প্রশ্নটাকে বাথরুমে তাহলে কে ছিল? ও কিন্তু বাথরুমে অতনুকেই দেখেছিল, এবং দেখার পরে ও এতটাই ট্রমাটাইজ হয়ে যায়, ও কোনো কথাও বলতে পারছিল না। ও যখন দেখে যে অতনু বেরিয়ে আসছে দরজা খুলে, ও পুরো শকড, পুরো শকড। তো তারপর মেয়েটি কয়েকদিনের জন্য ও বাড়ি চলে যায়। ঠিক আছে, কয়েকদিন এরকম ট্রমা নিতে পারছিল না, তো এও বলে যে তুই বাড়ি চলে যা। সেই সময় করতো কি, আমাদের রাহুল যখন রাত্রেবেলা যখন কলেজ ছেড়ে টেড়ে আসতো, সন্ধ্যাবেলা, অতনু তখন কলেজ যাওয়া ছেড়ে দিয়েছে। এবার রাহুল যখন কলেজ ছেড়ে আসছে, অতনুর ঘর থেকে না ও বিভিন্ন রকমের শব্দ পেত রাত্রিবেলা, লাইক হাততালির শব্দ, কেউ যেন নাচছে এরকম শব্দ, কেউ যেন ঘুঙুর পড়ে আছে এরকম ধরনের শব্দ। আচ্ছা আচ্ছা, এই শব্দগুলো ও পেত। তো আর কান দেয়নি, ও এবার স্থির করে নিয়েছে মনে মনে যে ওর চলে এলে, পার্টনার চলে এলে, এবার অতনুকে বলবে যে ভাই তুই তোর মতন এবার থাক, তুই তোর মতন এবার কর, তোর মতন তুই যেখানে ছিলিস থাক, আমরা এখানে যেরকম ছিলাম থাক, অনেকদিন তো তুই রইলি এখানে, আবার পরে আয় বলে স্থির করেছে। এবং সেই জন্য ওর গার্লফ্রেন্ডকেও ডেকে নিয়েছে বাড়িতে। আর সেদিন কেউ কলেজ গেছে, এবং কলেজ থেকে সিদ্ধান্ত নিয়েছে ফিরেই সে বলবে আজকে। এবার সেদিনকে এমন একটা ঘটনা ঘটে, যেই যে ঘটনাটা হচ্ছে সব থেকে পিকে চলে যায়। মেয়েটা রুমের মধ্যেই ছিল, আসে রাহুল বাড়ি ফিরে, দেখছে ঘরে ঢোকার সময় ঘরের দরজাটা খোলা। আচ্ছা, হাট করে ঘরের দরজাটা খোলা, এবং ও দেখছে ঘরে ঢুকতেই অতনু উলঙ্গ অবস্থায় ওই যে সোফার কাউচ যেটা ছিল ওখানে, সোফা যেটা ছিল সামনে যে টি টেবিল ছিল বলছিলাম, ওইখানে উলঙ্গ অবস্থায় বসে আছে। কি বলছিস? হ্যাঁ, উলঙ্গ অবস্থায় বসে। তো রাহুল দেখা মাত্রই কোনো কথা নেই, শুয়ে বাচ্চা বলে এক ঠাঁটিয়ে চট। ঠিক আছে, হ্যাঁ, তোর আর কি হচ্ছে সব বেয়াদবি, আর একটা মেয়ে আছে, হ্যাঁ, আজকে এসে তুই জানিস, এই সমস্ত প্রচন্ড মানে ধস্তাধস্তি। সেই সময় ওর গার্লফ্রেন্ড বেরিয়ে আসে, এবং মানে ও দেখছে যে ওর দুজনে মারামারি করছে, সেখানে অতনু উলঙ্গ অবস্থা।
এবং সেদিনকে একদম পুরো যাতা করে অতনুকে বলে টলে উল্টো পাল্টা বলে মারধর করে ওকে ঘর থেকে বার করে দেয়। স্বাভাবিক। ঘর থেকে যাওয়ার সময় শুধু অতনুকে বলেছিল যে আবার তাড়িয়ে দিচ্ছি, তাড়ানো তো এত সহজ নয় বলে চলে গিয়েছিল। তারপর আচ্ছা। থেকে অতনুকে সেভাবে ওরা ট্রেস করতে পারেনি। অতনু বাড়িতে নেই, মানে যেখানে থাকতো না যেখানে থাকতো সেখানে নেই। এবারে ও ওই ভয় পেয়ে, যেহেতু মারধর করেছে, ওই ভয় পেয়ে আমাকে ফোন করেছে যে উল্টো পাল্টা যদি যে যদি কিছু কেস খেয়ে যায়। কেস খেয়ে যায় বা করে ফেলে তাহলে ও কেস হ্যাঁ, খাবে। আর মুড ফুড অফ, অতনুকে পাওয়া যাচ্ছে না। আমি অতনুকে ফোন করছি, অতনুর ফোন সুইচ অফ, ফোনে পাচ্ছি আচ্ছা না। আচ্ছা ও বললো দাদা কি করবো যদি ফেসে যান? ঠিক আছে, তখনই মনে আছে তোকে আমি বললাম ফোন করে যে ভাই এরকম আমার দুটো ভাই আছে যে আনবো পার্টিতে। তখন তোর সঙ্গে আমার সেই সময় সদ্য সদ্য আলাপ, আমার এখানে হ্যাঁ আসা যাওয়া শুরু হয়েছে ফার্স্ট regular। পডকাস্টটা হয়েছে আমাদের উলুবেরিয়ার যে হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা, আই থিঙ্ক সো, কৌশলটাতে হলো, হ্যাঁ তারপরের বিষয় এটা I guess। আই থিঙ্ক সো। তো সেই সময় তোকে August বললাম, করে হবে হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে বললাম যে ভাই আনবো, আসবেও? তুই বললি যে হ্যাঁ নিয়ে আবার না না করার কি আছে। হ্যাঁ কারণ তুই বলছিলি ওদের সাথে একবার দেখা টাকা করো তারপর আসবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেট হয়ে Late যেত। হয়ে আমি যেত, বললাম হ্যাঁ। তুই তাহলে এখানেই নিয়ে আয়। এবারে এখানে হচ্ছে টুইস্টটা, এখানে আমি আমি একটু বলে রাখি যে কৌস্তবকে তোমরা বা আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখছি, চিনছি, জানছি। কেউ আমরা ওর ভয়েস শুনছি, কেউ পডকাস্ট দেখছি। বাট হি ইজ এ ভেরি গুড প্রেডিক্টর। মানে ও যদি কারোর চার্ট দেখে প্রেডিক্ট করে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যেটা হয় বা বার্থ চার্ট যেটা হয়, সেটা মেলে। এবং আমি আমার ক্ষেত্রে বলছি, আমি নিজের ক্ষেত্রে দেখেছি ও যে কটা জিনিস বলে সবসময় সেটা ফলেছে। এবং এটা ওর মধ্যে যে এই বিদ্যাটা রয়েছে সেটা নিয়ে কখনো জাহির করে না কোথাও। মানে এই অ্যাস্ট্রোলজিক্যাল বা তন্ত্রমতের যে বিদ্যা, ঠিক আছে, সেটা নিয়েও যে ওর যে একটা ভাস্ট পড়াশোনা রয়েছে, আমি মনে করি অধ্যাবসায় এবং পড়াশোনা ছাড়া কোনো জায়গাতেই নলেজ গেইন করা সম্ভব নয়। এবং ও এই প্র্যাকটিক্যাল ফিল্ডেও এতটা পরিমাণ স্ট্রং, মানে ও যেটা বলে সেটা হয়ে যায়। এবং ও যেটা বলে, যদি কোনো বলে যেটা প্রতিকার এটা হতে পারে, এবং দেখেছি নিজের লাইফের ক্ষেত্রে হয়। এবং শুধু মানে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট বা চার্ট রিডিং নয়, মানে ওর মধ্যে একটা মানে ফেস রিডিং করে দিয়ে মানে যে বলার ব্যাপারটা, সেটাও আমি বহু ক্ষেত্রে বার লক্ষ্য করেছি। এবং আমার ক্ষেত্রে তো আমি করেইছি, যে আমি আমাকে দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, কারণ ও তো আর এটা নিয়ে ব্যবসা করে না, এটা নিয়ে তো আর লোকজনের কাছে কোপচে বেড়ায় না বা খবর কাগজে অ্যাডও দেয় না। যাই হোক। হ্যাঁ, তো বিষয়টা ওটা ওর মধ্যে একটা কৌশলের মধ্যে একটা ওর সুপ্ত বলতে পারো, বা ও লুকিয়ে রাখে এমন একটা, এটা একটা পাওয়ারই বলবো, বা একটা ট্যালেন্টও বলা যায়, পাওয়ারও বলা যায়। কারণ এই তন্ত্র বা ফেস রিডিং, অ্যাস্ট্রোলজি, এগুলো তুই যাই মনে করিস না, কারণ আমি মনে করি যে এগুলো একটা মানুষের বিশেষ ক্ষমতা। যেমন ধর সমাজে যেমন আইনজীবী যারা, পুলিশ যারা, তাদের যেমন একটা ক্ষমতা, তেমন তোদেরও কিন্তু এটা একটা ক্ষমতা। দেখ ভাই, আমি জানি না আমি কিভাবে এই ফিল্ডে চলে এলাম মাইক্রোবায়োলজি থেকে, ঠিক আছে। মানে 2019-এ একটা কেস হয়েছিল পাহাড়ে, বলেছিলিস সেটা। গৌরব দ্য চ্যানেলে বলেছিলিস, বলেছিলাম, যেটা আমার লাইফের মানে সব থেকে হরিবল একটা এক্সপিরিয়েন্স। এবার ওখান থেকে মানে নর্থ বেঙ্গল থেকে ফিরে আসার পর আমার মধ্যে বেশিও চেঞ্জেস আমি দেখতে পাই। তখন তো ভাই গভর্নমেন্ট জবের চেষ্টা করছি, ঠিক আছে, আর একটা সংস্থা থেকে পড়াশুনো শুরু করেছি গ্র্যাজুয়েশনের পর, এবং কেরিয়ারের চাপ, তখন রিলেশনশিপ ছিল একটা 6 বছরের, সেটাকেও মনে হচ্ছে হারিয়ে ফেলবো, টেকাতে পারছি না। এদিকে ইউটিউব স্টার্ট করেছি, ইউটিউবেও সেরকম কিছু হচ্ছে না। মানে এমন একটা পরিস্থিতি, মানুষ এরকম পরিস্থিতিতে অনেক সময়ই পড়ে, ঠিক আছে। এবং ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জানি না আমার এই সাবজেক্টগুলোর উপর এত ইন্টারেস্ট কে করে এলো। আর আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছি, যে ধর তোকে দেখে মানে আমার প্রেডিকশনের ব্যাপারটাই খুব উইয়ার্ড। অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা আমি ছেড়ে দিয়েছি, ওটা তো শিক্ষাগতভাবে শিখে তারপরে জিনিসটা করে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি যদি কাউকে দেখে আমার একটা ইনস্টিংক্ট আসে যে এরকম, বা এর সাথে এটা হয়েছে, বা এর সাথে এটা হতে পারে। তুই তোর ক্ষেত্রে দেখ, যেটা বলছিলাম, বলে নি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে একটু, আমাদের এই ঘটনাটা হ্যাঁ, বুঝতেও একটু সুবিধা হবে একটু যে বল সেটা। আমার এই ফ্ল্যাটেই ঘটেছে, যেখানে বসে মানে আমরা এখন যেদিনকে রেকর্ডিং ওই করছি, হ্যাঁ, রাইট। এক্স্যাক্টলি। আর আমার ও মনে হয় যে- এসে কিন্তু ভাই এই ঘরটাতেই বসেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে। রুমটাতেই, exactly। এবং যাই হোক, ধর কাউকে দেখে কোনো ইনস্টিংক্ট হলো, এর সাথে এটা হতে পারে, এর সাথে এটা হয়েছে, বা এরকম, আজ অব্দি ভাই ভুল হয়নি। মানে আমি ভাই গর্ব থেকে বলছি না, আমি ভাই মানে ডেটা উপর বেস করে বলছি, আজ অব্দি ভুল হয়নি। অ্যান্ড আমি জানি না ভাই অকাল্টের দিকে, প্যারানর্মালের দিকে কিভাবে ঝোঁকটা এলো, কিভাবে জিনিসটা
হয়ে গেল, আই ডোন্ট নো, কখনো ভাবিও নি করব। তারপর তো ধর জিনিসটা যখন আস্তে আস্তে হচ্ছে, বুঝতে পারছি কিছু একটা রয়েছে, তারপর তো সেটা নিয়ে চর্চা করা বা এই করা। রিসেন্ট 4-5 বছর ধরে অনেক বেশি, মানে ধর মানে পড়াশুনো করতে হয় তো প্রত্যেকটা জিনিস। অবশ্যই অবশ্যই। আর তুই আমার যে ঘরটা যেখানে টিভি রয়েছে, সবকিছু রয়েছে, যেখানে আমরা আড্ডা মারি, ওখানে সাইডে গিয়ে দেখবি কতগুলো বই রয়েছে, ঠিক আছে? কারণ আমার একটা জিনিস মনে হয়, যদি দেখ এখন মোরলেস অনেকেই ব্যবসা করছে, ঠিক আছে, বাট একটা মানুষ যে প্রবলেমের মধ্যে রয়েছে, সে কোনো সলিউশন পাচ্ছে না, তাকে না ম্যানিপুলেট করাটা খুব সোজা। আর এই ফিল্ডে তো অনেকে এরকমও রয়েছে যারা এই বাজে কাজটা করে, ম্যানিপুলেট করে, অনেক ক্ষেত্রে অনেক একদম। টাকাও লস হয়ে যায় তাদের, ঠিক আছে? বাট কাজের কাজ কিছু হয় না। কাজের কাজ কিছু হয় না, একদম ভাই। দেখ টাকা একটা জায়গায় খরচা হলো, বাট কাজের কাজ হলো, সেটা ঠিক আছে। বাট খরচা করলাম ভাই, বাট কোনো কাজ হলো না, এক্স্যাক্টলি। এটা খুব মানে তখন খুব তো আরো ভালো কথা depression এ, বলেছো। মানে তোর- মানুষটাও ওইটা অসহায় অবস্থায় আছে না, তখন তো ম্যানিপুলেট করা খুব করা খুব ইজি। সহজ। মানে এটা আমাদের লাইনেও করে ভাই, এটা অ্যাডভোকেসি লাইনেও তাই? একই জিনিস ভাই। উল্টা হ্যাঁ। উকিলের কাছে চলে যায়, হুম, লোকে বলে উকিল টাকা টাকা খায়, ঠিক আছে, এটা একটা ধারণাই আছে লোকে বলে প্রচুর টাকা লাগে উকিলের কাছে যেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা নয়। যদি কারোর লেজিটিমেট যদি কোনো প্রবলেম থাকে, তুমি যদি ঠিকঠাক কোনো অ্যাডভোকেটের কাছে যাও, সে তোমাকে খুব সুন্দরভাবে সেখান থেকে পরিত্রাণ করে নিয়ে আসবে। এবং আমার মনে হয় তোর লাইনটাও সেম, মানুষ প্রবলেমে পড়লেই আমাদের কাছে আসবে। দেখ লাইন কিনা জানি না, আমি এখনো নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ, হিসেবে দেখি। আমি মানে লাইনটা ওই অ্যাসপেক্টে হ্যাঁ আমি বললাম বুঝতে না, পারছি কি বলছিস তুই। মানে ব্যাপারটা দেখ ভাই, তুই এমনিতে প্রবলেমে রয়েছিস, এমন একজনের কাছে গেলি যে ভাই তোর থেকে অনেক টাকা চার্জ করলো, তুই প্রবলেম থেকেও বেরোলি না, তখন তোর প্রবলেমটা ছিল, এখন প্রবলেমের সাথে সাথে তোর টাকাটাও বেরিয়ে গেছে, এটা তো আরো বড় প্রবলেম, অর্থ ঠিক অর্থ আছে? হলো। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে ভাই, আমরা যারা একদম গ্রাউন্ড জিরো থেকে উঠেছি, ঠিক আছে, যেখানে ভাই মানে মাসের শেষে কিভাবে সংসার চলবে সেই জিনিসটা ভাবাটাও একটা বিলাসিতার মতো। একটা স্প্রাইট কিনে খাবো, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খাবো। ছোটবেলায় সুইমিং থেকে ফিরছি, মা নিয়ে যাচ্ছে, মাকে বলছি মা একটা স্প্রাইট কিনে দেবে, ঠিক আছে? মা তাকালো আমার দিকে, আমি বুঝে গেলাম, আমি আর তারপর একটা কথাও কিন্তু তারপর আর বলিনি ভাই। এই যে আমরা যে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, ঠিক আছে, তাদের তো বড় হওয়াটা তো লেজিটিমেট একটা স্ট্রাগল ভাই। তার মতো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আমি পশ্চিমবঙ্গের বিষয়টা নিয়ে আর বেশি যাচ্ছি না, সেখান থেকে ধর এরকম কোনো প্রবলেম, উটকো একটা ঝামেলাতে কেউ ফেসে গেল, সেখান থেকে সে বেরোতে পারছে না, এটা খুব প্যাথেটিক একটা কন্ডিশন। এবার আমি এই কারণে, আমি জানি না ভাই, আমার মনে হয়েছিল, আমি বললাম যে দেখ আননোন ছিল তো আমার কাছে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। মানে আমি এটা কি মানে প্রশ্নকারী এখন রাখছি যে ও যখন এলো বা যখন আমি যখন নিচ থেকে নিয়ে এলাম, আমার মনে আছে তুই একটা অদ্ভুত দিকে দেখছিলিস, মানে অবজার্ভ করছিলিস। দেখ ভাই আমি এই জায়গাটার ব্যাপারে বলি, এই জায়গাটাতে যতক্ষণ, এখন তো পডকাস্ট এখানেই শ্যুট হয়, বাট যতদিন পডকাস্ট শ্যুট হতো না, পডকাস্ট তো 1-1.5 মাস শ্যুট হওয়া স্টার্ট হয়েছে আমার নতুন স্টুডিওতে, তার আগে কিন্তু এখানে কোনো আয়না ছিল না, তোরা সবাই জানিস, ইচ অ্যান্ড এভরিওয়ান জানে হ্যাঁ, একদম বাড়িতে কোনো আয়না নেই। না। আর স্পেসিফিক্যালি আমার এই যে বাড়িটা রয়েছে সেটা কিন্তু বন্ধন করা রয়েছে। তুই ওদেরকে নিয়ে এসছিলি, প্রবলেম ছিল, প্রবলেম হয়েছিল, তারপরে কিন্তু এই বাড়িটা বন্ধন করা হয়েছে। কারণ তুই একটা জিনিস খেয়াল করে দেখবি ভাই, ওরা যখন ঢুকছিল বাড়িতে, ওরা কিন্তু চট করে ঢুকতে পারছিল না, মানে জুতো খুলছে, ফিতে খুলছে, তো খুলছেই থাকছে। তুই ভেতরে গিয়ে আমার সাথে বন্ধনটা কি কিছু- ওর আগে করেছিলিস না পরে করা ছিল? পরে পরে করেছিস? ওটার পরে করেছিলাম, কারণ তার আগে তো অ্যাজ সাচ কোনো প্রবলেমই হয়নি যে বন্ধন করতে হবে, ঠিক আছে? তো দেখবি তুই আমার সাথে ঘরে গিয়ে, এ ভাই কেমন আছিস, এই সেই হ্যান ত্যান অনেক কিছু হয়ে গেল, ঠিক আছে? তারপরে বাইরে ওরা ছিল, তুই ডাকলে "এ, কি তাড়াতাড়ি ঢোক", তাড়াতাড়ি। হ্যাঁ আর তারপর আরেকটা তোর খিস্তেও দিল। কনসার্ন ছিল যে একটা মেয়ে আছে, হ্যাঁ মেয়ে হ্যাঁ, বাইরে বাইরে দাঁড়িয়ে থাকবে, সেটা খারাপ দেখা, খারাপ দেখায়, সেটা বললি। ওরা কিন্তু ঢুকতে অনেকটা টাইম নিয়েছিল, ঠিক আছে? এবার ওই জায়গা থেকে আমার ফার্স্ট ডে একটা কিছু একটা কাজ করেছিল যে ভাই ওকে কিছু একটা আছে ব্যাপারটা। বাট যখন নর্মাল লোক আড্ডা, আমি স্পেসিফিক্যালি ভেবেছিলাম যে ভাই ওদের হয়তো কিছু প্রবলেম চলছে বা কিছু, তারপরে এখানে এসছে একটুখানি রিল্যাক্স করবে, চিল করবে, একটা আমাদের ডেইলি লাইফস্টাইল তো একটা বাধা খতে চলে, একটু চেঞ্জ হবে। বাট ও যখন ভাই আমার বেডরুমে এলো, তুই মানে আমাদের যে রুমে আমরা ছেলেটি মেয়েটি যখন বেডরুমে এলো, আড্ডা মারতে বসবো, আরো কয়েকজন বন্ধু ছিল আমাদের, যখন ভাই আমি ওকে প্রপারলি দেখলাম, মেয়েটাকে প্রপারলি দেখলাম, একটা অরা হয় না, একটা ভাইবস হয় না একটা প্রত্যেকটা মানুষের,
এবং তুই সেদিন খুব একটা বেশি যে মানে প্রথম দিকটা খুব একটা স্বচ্ছন্দ ছিলিস না, আমার মনে আছে। না, একদমই না। হুম, মানে সেই অরাটা দেখেই ভাই কিরকম একটা উইয়ার্ড একটা মানে হয় না, মানে তুই চেপে গেছিস, মানে ভেতরে অনেক কিছু নিয়ে রয়েছিস, তুই বলতে পারছিস না, তোর অরাটা এমন হয়ে গেছে, জিনিসটা ক্লিন নয়। এই জিনিসটা খুব সেন্স করতে পারি আমি। হুম, হুম, আমার মতো তো অনেকেই পারে, হুম। ঠিক আছে? ওই জন্য ভাই মনে করে দেখ, আমি কিন্তু ওদেরকে কিচ্ছু বলিনি হুম, হুম, হুম। যতক্ষণ এবং- ছিল, এবং কিচ্ছু তুই- বলিনি। তুই মানে ওদের থেকে শুনেছিলিস যে কি মানে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, তুই জিজ্ঞাসা আমি করেছিস তা- just শুধু এইটুকুই। ওটার আগে যেটা করেছিলাম, তো আমি তোকে সাইডে রেখেছিলাম, হ্যাঁ, আমি, ভাই এদের কিন্তু প্রবলেম আছে, হ্যাঁ, ভাই হ্যাঁ, হ্যাঁ, এবং- এদেরকে এখানে রাতে থাকতে বলিস না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আমি কাউকে, তুই জানিস হ্যাঁ, আমি এরকম আমরা ভাবে সবাই আমরা একসাথে থাকি, হ্যাঁ। একসাথে থাকি, কখনো আমি কাউকে কিন্তু বলি না হ্যাঁ, ভাই হ্যাঁ। যে এ রাতে থাকিস না বা কিছু সামথিং, আমি এটা বলি না। হুম, বাট আমি কিন্তু স্পেসিফিক্যালি ওদের জন্য বলেছিলাম হুম, হুম, যে ভাই এরা যেন রাতে না থাকে, এটা হুম, হুম, একটু দেখে নেন। হুম, হুম, বলে, হ্যাঁ দেখে নেব। আর তারপর আমি তোকে বলেছিলাম ভাই এদের মধ্যে বেশ কিছু হুম, প্রবলেম আছে, এরা গেলে বলবো। হুম। তারপর আমি তোকে পুরো ডিসক্রাইব করেছি ওদের সাথে কি হয়েছে না হয়েছে, তোকে তখন বলি, তখন তুই আমার তখন সাথে আমি বলিস আর কি, ব্যাপারটা বলি, হ্যাঁ। কি বলেছি বল, এবার আমি নিজে কি বলি। মানে ওকে যখন ওরা চলে ফলে যায়, তারপর আমি ওকে বলেছি দেখ এরকম ব্যাপার বলতে গেলে এই ঘটনাগুলো ওদের সাথে ঘটছে, মানে ওদের একটা বন্ধু ছিল, ওরা প্রথম পড়তে আসে, যেই ঘটনাটা তোমরা এতক্ষণ ধরে পুরোটা শুনলে, আমি ঠিক পুরোটাই ওকে খুলে বলি। এবং ও আমাকে জাস্ট মানে একটা কথাই বলেছিল যে ভাই পোজেস্ট, মানে বললো মানে পোজেস্ট মানে ওকে কোনো এন্টিটি বা কোনো খারাপ এন্টিটি, আর অতনুর ব্যাপার, হ্যাঁ অতনুর ব্যাপারটা বলছি যে অতনুকে কেউ পোজেস করেছে। এক্স্যাক্টলি। এবং অতনু তখন নিখোঁজ। সব থেকে বড় প্রশ্ন আমাকেও বলছে তুই অতনুকে তাহলে তুই বল, আমি 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 দেখছি। আমি বললাম ভাই এটা কী করবে, তো নতুন ছেলে মেয়ে এখানে কী হবে? তখন ও বলছে ভাই দাঁড়া আমি হেল্প করে দেবো, অসুবিধা তোর নেই, আমি দেখে নিচ্ছি বিষয়টা। তো সেখানে দাঁড়িয়ে আমি ওকে বললাম ভাই অতনু তো নিখোঁজ, অতনু তো ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছে ওখানে 2-3 দিন আগে, তারপর থেকে তো নিজে যেখানে ভাড়া থাকে সেখানেও যায়নি, খুঁজবোটা কোথায় ওকে? এবার এখানে ব্যাপারটা যেটা হচ্ছে ভাই, আমি রাতে কেন চলে যেতে বলেছিলাম তার একটা কারণ, সেটা হচ্ছে যে আমার বাস্তুটা প্রোটেক্টেড না। হুম, রাত যদি কেউ কাটায় আর কোনোভাবে যদি, দেখ ওদের ওপরে তো নজর পড়েছিল, অতনুর পজেস ছিল, হুম, যে এন্টিটিটা ছিল, পরে আরো বুঝতে পারবে কেন বলছি, হুম, সেই এন্টিটিটার নজর এদের দুজনের উপরে তো ছিল, হুম, তো এরাও তো প্রোটেক্টেড না ভাই। হুম, exactly. সে আমার জায়গাতে থাকছে, হুম, হুম, ইট উইল হার্ম মি, যেটা হয়েছিল অ্যাকচুয়ালি। হুম। কারণ কারণ Main তুই আমাকে ব্যাপার- বলেছিলিস যে ওরা যাওয়ার পরেও কিছু প্রবলেম, আমরা চলে যাওয়ার পরে ওই সময় ফোন, আমার এখন মনে হচ্ছে কোচ ফোন করে বলছিল এ ভাই ভাই বিটি হয়ে গেছে যাদেরকে এনেছিস ভাই, যাওয়ার পর থেকে গন্ডগোল হচ্ছে, ব্যাপারটা পাল্টাই মানে। তো আমি ওখানে জিজ্ঞেস করবো যে কি মানে তোর মানে এক্সপিরিয়েন্স তোর কি হয়েছিল সেই সময়? ফার্স্ট অফ অল আমি শর্টে বলছি, এবার যেহেতু ওরাও চলে গেছে, তুইও চলে গেছিলি, বলি যে কালকে সকালে আসছি বা কিছু, তারপর তোর সাথে আমার হ্যাঁ, ফোনে হ্যাঁ। কনভারসেশনটা হয়। ফার্স্টে যেটা প্রবলেম হয়, তোরা চলে গেলি, ঠিক আছে, টিভি দেখছিলাম, আর দেখবি যে আমার ওই ঘরটাতে একটা ওপর দিকে পিঙ্ক লাইটের স্ট্রিপ রয়েছে, ঠিক আছে, পুরো ঘরটা পুরো একটা গোলাপি একটা আভা চলে আসে, একটা ডিস্কো ডিস্কো ফিল হয়, ওটা করা ছিল। ফার্স্টে চলে যাওয়ার পর অবভিয়াসলি একটা কিছু একটা দেখবো, একটু মাইন্ডটাকে রিফ্রেশ করবো, কিছু করব। আমি ওই পিঙ্ক কালারের যে সুইচটা ছিল, মানে লাইটের সুইচটা ছিল, ওটা দিলাম, পুরো ফাট করে ফেটে গেল, পুরো তারটা মানে লাইটের যে স্ট্রিপটা ওটা পুরোটা কেটে গেল। সেকেন্ড, এই জিনিসটা হলো না, ঠিক আছে হতে পারে। সেকেন্ড, বাথরুম থেকে কিছু একটা পড়ার শব্দ হলো। আমার বাথরুমের যে বাইরের যে ধরার জায়গাটা, হ্যান্ডেলটা, ওটা কিন্তু এখনো ভাঙা, সেটা সেই সময় থেকেই। যারা যারা পডকাস্টে এসে বাথরুমের ওই জায়গাটা সবাই দেখেছে, ওই জায়গাটা ভাঙা। আমি কি শুনতে পাই, বাথরুমে কিচিরমিচির একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আমি যখন ভেতরে গিয়ে মানে দরজাটা এ করে বেরোতে যাব, ঠিক আছে, দরজাটা খুলে ভেতরে ঢুকবো, মানে সাট করে কিছু একটা পড়ে গেল। বডি ওয়াশের যে মানে বড় হ্যাঁ, কৌটোটা হ্যাঁ, রয়েছে, ঠিক আছে, সেটা পড়েছে, কিন্তু আমি আমার চোখের সামনে ওটাকে দেখতে পাচ্ছি, কারণ ওই জিনিসটা মিসিং। ওটা একটা বড় জিনিস, সেটা পড়লে যেরকম সাউন্ড হবে সেরকম সাউন্ডই পেয়েছি, বাট ওই জিনিসটা মিসিং, বাথরুম থেকে মিসিং, বাথরুমের মধ্যেই তো পড়েছে, কোথায় গেল হ্যাঁ, মিসিং ওটা, এটার সাথে কোনো কানেকশন খুঁজে পাবো না। সব থেকে যেটা প্রবলেম হয়েছে ভাই, আমার যে কোমরটা রয়েছে, ঠিক আছে, আমি এনা বললে কেউ বিশ্বাস করবে কি করবে না, আই হ্যাঁ, ডোন্ট, বিশ্বাসে মিলে অবশ্য তর্কে বহু। না সেটা না, মানে আমি জানি না ভাই,
এতদিন এত ঘোষলি কল রেকর্ডিং করেছি, এত পডকাস্ট করেছি, এত জায়গায় গেছি, এত কেস সলভ করেছি, বাথরুমের যে কোমরটা রয়েছে ওখান থেকে না মানে একটা মানে কি বলবো মানে একটা মানে হয়তো চোখে আমি কিছু দেখিনি, ঠিক আছে, বাট আমার মনে হচ্ছিল যে ওখানে কেউ একটা আছে, ওখানে আছে, ওখান থেকে দেখছে বা ফলো করছে। অ্যান্ড একটা নিঃশ্বাস, ঠিক আছে, একটা নিঃশ্বাস, একটা ভারী নিঃশ্বাস, গোয়ারি টাইপের গোঙানি না, নিঃশ্বাস, মানে যে ঘর ঘর করে একটা নিঃশ্বাস নিচ্ছে। মানে তুই যখন মাঝরাতে ঘুম পেয়ে গেলে নাক ডাকিস যেরকম টাইপের একটা হয়, ঠিক আছে, না আমি নাক ডাকি না। হ্যাঁ সেই তো সেরকম টাইপের একটা মানে নিঃশ্বাস, বাট খুব সাটল, কোমরের ওই দিকটা থেকে আসছে। আর এই জিনিসটা যখন হয়েছে ভাই, এই জিনিসটা আমি জানি না, আমার মনে হচ্ছিল যে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না। আমি ভাই মানে পুরো বাথরুম থেকে বেরিয়েছি আর দরজার হ্যান্ডেলটা ধরে এত জোরে টেনেছি লক করার জন্য, হ্যান্ডেলটাই খুলে বেরিয়ে গেছে, কিন্তু ভাঙা এখনো পর্যন্ত। হ্যাঁ, ওটা চেঞ্জ করা হয়নি, পেরেক ধরে টানতে আর ল্যাদ করে একটা চরম সীমা আর কি। যাই হোক, এই জিনিসটা হয়েছে। এবার রাতের ব্যাপারে আসি, যে কারণে মাঝরাতে আমি ঘর থেকেও বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। ওই সিনকে সময় আমাদের কাকিমা যেখানে থাকে ওখানে চলে গিয়েছে। হ্যাঁ, আমার যে অ্যাকচুয়াল যেখানে থাকতাম, থাকতে চাই, ওটা তো কাছেই জানিস। হ্যাঁ একদম পাশেই তো। এবার রাতে শুয়েছি, ঠিক আছে, আমার কেন জানি না মনে হচ্ছে ভাই, আমার সিরিয়াসলি বলছি, কেন মনে হচ্ছে আমি জানি না, আমার পাশে কেউ একটা শুয়ে রয়েছে, মানে মানে শুয়ে মানে ফিলিংসটাই এরকম যে মনে হচ্ছে যে একটু পরে আমি তার মানে গায়ে পা তুলে দেবো, মানে জড়িয়ে, মানে পা জড়িয়ে যেরকম ভাবে শুয়ে সেরকম। না না কেউ ছিল না ভাই, বাট মানে আমি একাই ছিলাম, ঠিক আছে। বাজে ভাই এটা, মানে তুই ভাব কতটা মানে বাজে ভয়, মানে বাকি যারা বন্ধু বান্ধব ছিল তারাও চলে গেছে, সবাই চলে গেল, এক্স্যাক্টলি ওই সিনটার পরে সবাই চলে গেল। আমার মনে হচ্ছে পাশে কেউ একটা শুয়ে রয়েছে, আমি তো ভাই ঘুমোচ্ছি, আমার মনে হচ্ছে এটা, আমার মনে হলো কোনো বন্ধু বান্ধব আছে হয়তো, আমি তখন ঘুমের মতো অত খেয়াল করে তোরাই যে আমার বাড়িতে কেউ নেই, সবাই তো চলে গেছে বা কিছু, তুই একটা সাবকনসিয়াসের মধ্যে থাকিস, কেউ আছে। আমি না গায়ে পা দিয়েছি, তার পাশে যে শুয়েছিল তার গায়ে পা দিয়েছি, পাটা ধরে জড়িয়েছি, কোমরের যে হাড়টা সেটা আমার গোড়ালিতে লেগেছে, মানে আমি পাটা দিয়ে পুরোটা তো জড়িয়েছি, তাহলে কি হবে, আমার গোড়ালিটা তার কোমরের দিকে থাকবে, রাইট? ধরে টানছি নিজের, আমি জিনিসটাকে ধরে নিজের দিকে টানছি, সাডেনলি না চটকাতে আমার ঘুমটা ভেঙে গেল। আমার মনে হচ্ছে ভাই আমি তো বাড়িতে একা আছি, কেউ তো নেই, পাশে কে আছে, পাশে যখন চোখটা খুলেছি মানে এ করে দেখি পাশে কেউ নেই। আর তুইও এটাও জানিস যে আমি অন্ধকার ঘর ছাড়া ঘুমাতে পারি না, সেটা তো স্বাভাবিক, আমিও তো ঘর অন্ধকার। আর 16 হয়েছি, হ্যাঁ 16 না 18, হ্যাঁ। এবার আমি দেখছি ভাই পাশে কেউ নেই, আর অন্ধকার। তখন আমার যে উইন্ডোটা রয়েছে, যার মানে এসি নিচে তো উইন্ডোটা, ওই পোর্শনটা ওখানে নক হচ্ছে এরকম টাইপের উইন্ডোতে। হ্যাঁ ভাই, আচ্ছা সিরিয়াসলি বলছি ভাই, যখন নিজের সাথে এরকম টাইপের ঘটনা ঘটবে যখন, আর আমাদের ভয়টা কেন লাগে জানিস? তোর সাথে কেন ঘটেছিল? আমিও তো বলছি, আমার সাথে তো কিছু হয়নি। আমি বলছি, ধর তুই কোন একটা পার্টিকুলার জায়গাতে গেলি, তোর ভয় লাগলো, তুই ওখান থেকে চলে এলি, ভয়টা তোকে একটা বাঁচাবার কাজ করছে, এটা একটা সার্ভাইভিং টুল। মানে আমি যদি ইভলিউশনের দিক থেকেও দেখি, তুই জানিস আগুনে হাত রাখলে আমার হাত পুড়বে, একটা ভয় রয়েছে, সেই ভয়ের জন্য তুই হাত দিবি না, সেন্স তৈরি হয়ে গেছে। তো যখন এরকম উইন্ডোতে ব্যাপারটা হয়, জানলাতে এরকম ব্যাপারটা হয়, তখন আমি আর কিছু ভাবিনি, তালা ফালা নিয়েছি, মেন যে ঘরটা রয়েছে, দরজাটা রয়েছে, তালা মেরেছি, লিফট চালিয়েছি, ঠিক আছে। এবার লিফটটা যখন লিফটে উঠে, লিফটে আমি গ্রাউন্ড ফ্লোর মেরেছি, সঙ্গে সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে যাইনি, গেছে হচ্ছে 4th ফ্লোরে। এই জিনিসটা তোদের সাথে হয়েছে অনেকবার, গ্রাউন্ড ফ্লোর মেরেছিস, 4th ফ্লোরে গেছে। আমার সাথে হয়নি, ওই বাকিগুলোর সাথে হয়েছে। আমি যাই হোক, খুব ভাগ্যবান, আমার সাথে হয়নি, তোকে নিয়ে উঠতে পারিনি। এবার ভাই 4th ফ্লোরে উঠেছি তো, ঠিক আছে, 4th ফ্লোরে ওঠার পর পুরো অন্ধকার, তো উপরটা তো পুরো 3:30-4 বাজে, পুরোপুরি। সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি,
যে একটা আলখাল্লা পরে আছে, কালো আলখাল্লা যেরকম হয় মুসলিমরা পরে, কালো আলখাল্লা টাইপের কিছু একটা পরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। আমি ভেবেছি হয়তো ফ্ল্যাটের কেউ, আমি ভেবেছি কি আমি গ্রাউন্ড ফ্লোর টেপার আগে ফোর্থ ফ্লোর করে কেউ একটা টিপে দিয়েছে, তাই জন্য ওটা উপরে চলে গেছে, হ্যাঁ জাস্ট দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। চালু হয়ে গেছে। এবার আমি ভেবেছি ওখানে কেউ দাঁড়িয়ে আছে, আলখাল্লা ফাল্লা পরে দাঁড়িয়ে আছে, তার মুখ দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এবার অবভিয়াসলি সে তো যদি ডাকে লিফটটা সে তো খুলে উঠবে। এবার সে যখন দাঁড়িয়ে আছে গেট খুলছে না, আমার তখন খটকা লেগে সন্দেহ হয়েছে। আমি দরজাটা খুললাম, লিফটের দুটো দরজাই খুললাম, খুলে দেখা পরিষ্কারভাবে একটা দেখতে পাবো সেই আশাতে খুললাম, ঠিক আছে। মুখ দেখতে পাচ্ছি না ভাই, কত ফুট হবে, 1-2 ফুটের দূরত্বে দাঁড়িয়ে আছে, লিফটে লাইট জ্বলছে, বাট মানে ফ্লোরটা পুরো অন্ধকার। তখনই ভাই, এখনো বলতে গেলে কাঁপে আমার, তখনই ভাই আমি দেখেছি কি বলতো, ওটা আস্তে আস্তে একটা দিকে সিঁড়ির দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এটা গন্ধ, মানে এটা কিরকম গন্ধ ভাই, রজনীগন্ধা টাইপের একটা, মানে মিষ্টি ফ্লোরাল একটা গন্ধ, ঠিক আছে ওরকম। আমার তখন না, আমি ভাই পুরো লিফটের দরজা দিয়েছি, দরজা দিয়ে গ্রাউন্ড ফ্লোর মেরেছি, আর যখন লিফটটা নামছে তো তখন সিঁড়ি দিয়ে ওই যে জিনিসটা আছে সেই জিনিসটা হাঁটছে, সেটা আমি বুঝতে পারছি। নিচে নেমেছি, বাইক স্ট্যান্ড করা ছিল, আর আমি যখন মেন গেটটা খুলে বেরোবো তখনও কিন্তু আমি পায়ের আওয়াজটা পাচ্ছি, ঠিক আছে। গাড়িতে উঠলাম, সোজা বাড়িতে, ঠিক আছে। বাড়িতে যাওয়ার পর মা অবভিয়াসলি চমকে, এত রাতে ফিরেছিস কেন বা কিছু। আমি বললাম যে একটু প্রবলেম হচ্ছিল, একটু শরীরটা খারাপ লাগছিল, রাতে একা থাকবো তাই জন্য চলে এলাম। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা তো মাকে বললে তো মাও চাপ খেয়ে যাবে না। এবার তুই যেটা বললি যে তোর কিছু ফিল হয়নি, আগে তো তোর ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, বাট আমার কেন হয়েছে। এবার আমার এটা যেটা মনে হয়েছে, আমি খুব বেশি কানেক্টেড হয়ে যাই এই সকল জিনিসপত্রের সাথে, প্যারানর্মাল হোক বা যাই হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, কারোর উপর হয়েছে তো আমি কানেক্টেড হয়ে যাই। এবার এটা হয়তো অরার জন্য এগুলো অ্যাট্রাক্ট করে আমাকে বা কিছু বলতে চায়। এবার সেই ক্ষেত্রে আমার নিজের ধারণা এটা যে তুই কার সাথে কথা বলতে চাইবি, যার সাথে তুই কমিউনিকেট করতে পারবি, যার সাথে তোর মেন্টাল ওয়েভ লেন্থ ম্যাচ করবে, তার সাথে তোর বন্ধুত্ব হবে, কথাবার্তা হবে। এবার সাপোজ ধর কোনো এন্টিটি আছে, কোনো প্রবলেমেটিক জিনিসপত্র রয়েছে, তারা যখন দেখে এরকম সাইকিক টেন্ডেন্সির কেউ রয়েছে আশেপাশে, তাদেরকেই নিজের প্রেজেন্সটা বোঝায়। নট নেসেসারি যে ও তোর ক্ষতি করতে চাইছে, এই লাইনটা একবার বলছি, ইটস নট নেসেসারি যে ওরা তোর ক্ষতি করতে চাইছে সবসময়, হয়তো কানেক্ট করতে চাইছে, তার জন্য হতে পারে। এবার সেই দিন রাতের ব্যাপারটা কানেক্ট করতে চেয়েছে না ক্ষতি করতে চেয়েছে, আই ডোন্ট নো। আমার এতদিন পর, প্রায় 1 বছর তো হতে চললো, মনে হয় যে আই থিঙ্ক ক্ষতি করতে চেয়েছে। অত সেরকম ফিল হতো না, বা এই বাড়িটাকেও বন্ধন করানো হতো না। তো ব্যাপারটা এটাই, তুই ফিল করিস নি কেন, কারণ তুই এরকম ভাবে ইনভলভ হয়তো হোসনি, হয়তো ওই জিনিসটার মনে হয়েছে যে আমার মাধ্যমে ওদের কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে, ওদের যে ইন্টেনশনটা, যে মানে স্পিরিট বা এন্টিটি, ওর ইন্টেনশন যেটা রয়েছে সেটা হয়তো ফুলফিল হবে না আমি থাকলে, সেজন্য আমাকে ওয়ার্ন করতে চেয়েছে, এটা আমার মনে হয়েছে। এর পরের পোর্শনটা তুই আয় আবার দেখ। এরপরে তো তুই আমাকে যেটা বললি যে দেখ ভাই ও পুরোপুরি পজেসড, এবং তারপর সব থেকে যেটা চ্যালেঞ্জিং বিষয় ছিল খুঁজে বার করা, কারণ ও নিখোঁজ ছিল। এবার এর পরের স্টেপে যেটা আমি মানে বলছি আর কি, সেটা হচ্ছে যে ওকে কিভাবে খুঁজে পাওয়া গেল, এবং সেটা খুব একটা আকস্মিক ব্যাপার এবং খুব স্ট্রেঞ্জ একটা থিং। তো এবার তুই বলার পরে আমি অলরেডি রাহুলকে ইনফর্ম করে দিয়েছিলাম যে দেখ ভাই, এরকম ভাই বললো যে ও কিন্তু পজেসড, মানে ওর উপরে কোনো খারাপ এন্টিটি করেছে। তো ও স্বাভাবিকভাবে প্রথমে মানতে চায়নি যে হ্যাঁ এটা হতেই পারে না, এরকম ও পাগলা হয়ে গেছে। বললাম না, তবু টিল সাবধানে থাকিস, তোরা যতক্ষণ পর্যন্ত না কিছু হচ্ছে সাবধানে থাকিস, আর কিছু হলে সঙ্গে সঙ্গে খবর দিস, এটা আমি বলে দিয়েছিলাম ওকে। তখন এটা তুই বলতে বলেছিলিস তখন, ঠিক আছে। তো
তারপরেই আমার মনে আছে কাকতালীয়ভাবে যে সেকেন্ড টাইম যখন কল আসে আমি তোর এখানেই আছি, এবং খুব ওরা ভয় পেয়ে আমাদের ফোন করে, এবং সেই সিনটাই বৃষ্টি বলছি পড়ছিল। যেটা- হ্যাঁ হ্যাঁ তখন অলরেডি তখন ওই সময় ভাই বৃষ্টি পড়ছে, কারোর কাছে রেনকোট নেই, কি অবস্থা হয়েছিল ভাই। সিরিয়াস ব্যবস্থা, বাইক নিয়ে আমরা গেছি, যেটা আমরা গিয়ে শুনি সেদিন বৃষ্টি পড়ছে অলরেডি, প্রচন্ড মুষলধারে বৃষ্টি পড়ছিল, কোনো মনে আছে ওদের ভার্সন অনুযায়ী বা ওর ভার্সন অনুযায়ী। তখন রাত্রি অ্যারাউন্ড 2 বাজে, ওরা তখন অলরেডি ঘুমোচ্ছে, ঠিক আছে, রাহুল ঠাহুলরা সব ঘুমোচ্ছে, তো দরজায় টোকা পড়ে, প্রথমে টোকা পড়ে। ইভেন আমার মনেও আছে আমি আর তুই শেরশাহ দেখছিলাম, হ্যাঁ 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 ঠিক আছে, ওই মানে কিয়ারা আডবাণীর সিনটা চলছিল লাস্টে, হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ নিয়ে তখন এলো। সেই সময়, হ্যাঁ। এবার এবার দরজায় টোকা পড়ে, ঠিক আছে, এবং ওরা প্রথমে বুঝতে পারে না ঘুমের মধ্যে টোকা পড়ছে, কিছু আওয়াজ হচ্ছে, এ করে দিয়েছে। তারপরে লিটারেলি দরজায় দাম দাম করে আওয়াজ করতে থাকে, ঠিক আছে, খুব করছে, ঠুকছে, খুব দুম 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 করে পুরো এরকম পুরো আওয়াজ হচ্ছে, ঠিক আছে, এবং বাইরে ওই প্রবল ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং একটা পরিবেশটাই খুব ভয়ানক একটা পরিবেশ, মানে খুব ড্রামাটিক মনে হচ্ছিল ভাই, রিয়েল লাইফে হচ্ছে এটা। হ্যাঁ মানে তুই ওখানে দেখ লোকজন ডাকলে ওই বৃষ্টির দিনে কোথায় পাবি, তাও সাউথ কলকাতা, নর্থে তো আমাদের পাওয়া যায়, তাও সিরিয়াস তাও তাই। এবং তারপর ও যখন রাহুল ওঠে দরজা খোলার জন্য, তাও ইয়ে বলে, ওর মেয়েটি বলে যে ঠিক আছে আমি খুলে দিচ্ছি, ওর গার্লফ্রেন্ড দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, তুমি বসো। এবং যখন ও দরজাটা খোলে একটা দমকা বাতাস যখন ঘরে ঢোকে, ঠিক সেইভাবে ওর উপরে অতনু অ্যাটাক করে। তুই জানিস তাই, এখানে আমাদের নতুন করে স্ট্রেঞ্জ অবাক হওয়ার কোনো কারণ নেই, এটা এটা তোমরা বুঝতে পারছো, একটা মানুষ দরজা খুললো এবং দমকা হওয়ার মতো ক্ষিপ্র সাপদের মতন এক ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়লো, এবং ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরেছে, মেয়েটির গলা টিপে ধরেছে, এবং মেয়েটি চিৎকার করছে অলরেডি, মানে গলা কোকিয়ে উঠছে, এবং সঙ্গে সঙ্গে রাহুল চলে এসছে বাইরে, ভিতর থেকে বাইরে চলে এসছে, এসে দেখছে যে অতনু পুরো অর্ধ উলঙ্গ অবস্থা, শরীরে জামা কাপড় বলতে কিছুই প্রায় নেই, গায়ে কাদামাটির প্রলেপ, ওটা গা নোংরা ফোংরা হয়ে আছে, হ্যাঁ, চুলফুল কাদার, চোখগুলো ঘোলাটে লাল, একটা মানুষের চোখ, মানে আমি যদি কম্পেয়ার করি, মানে লোকের গাঁজা খেয়ে চোখ যেরকম লাল হয় তার থেকেও যেন বিভৎস লাল লেগেছিল তার সেই সময় চোখ দুটো। এবং সে খুব যান্ত্রবসরে যখন রাহুল গিয়ে বলছে যে ছেড়ে দে, তখন সে খুব যান্ত্রবসরে চিৎকার করে উঠছে যে কি ভেবেছিস আমাদেরকে সবসময় এভাবে একা রেখে চলে যাবি, তোদের সবাইকে শেষ করে দেবো, এক ঘরে চলে যাবি, মানে ওটাই এই টার্মটা বলেছিল, রাইট, যে আমাদেরকে এক ঘরে করে দিবি সবসময়, হ্যাঁ, ছাড়বো না। এবং ওই যে আওয়াজ যে ছাড়বো না, মানে এই টাইপের সত্যি যন্ত্রবোধী চিৎকার, ওটা মানে আমি জানি না রাহুল অ্যাকচুয়ালি তোর নাম নয়, বাট স্টিল ও এরকম টাইপের হচ্ছে, ছাড়াচ্ছে একদিক থেকে, ঠিক আছে, সেই সময় ফোন করছে, তারপর এই জিনিসটা হয়েছে, ও আবার ভিডিও রেকর্ড করেছে জিনিসটা, সেটা আমরা গেছিলাম, তারপর দেখিয়েছে কি সিন চলছে ভাই সাব, এবং ওদের মধ্যে ওই সময় ধস্তাধস্তির সময়টা, এবং ওর গার্লফ্রেন্ডকেও বলতো, যখন ওরা যখন মারামারি করছে তখন ও আবার ভিডিও ফুটেজ তুলেছে সেই সময়টা, মানে এটা খুব মানে ওদের তো মেন ব্যাপার যেটা ছিল ভাই, ওরা লিগ্যাল ব্যাপারটা দেখেছে যে আমার উপর অ্যাটাক করেছে, আমার কাছে একটা প্রমাণ থাকবে, কারণ ওর মধ্যে কি ছিল যে না প্রজেস করলে ওর মাথা খারাপ হয়ে গেছে, ওসব প্রজেস এক্স্যাক্টলি। এবার এইরকম সিচুয়েশনে ব্যাপারটা তো পরে জানা গেল, যখন ওরকম চিৎকার করছে, চিৎকার করছে, যখন ওরকম আওয়াজ করছে, তখন রাহুলও ভয় পেয়ে যায় সেই সময়, এবং আমাদের তখন কল করে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সময় আমরা যাব, এবং আমরা জাস্ট এখনো মনে আছে ঘরে যখন যাচ্ছি, ঘরের দরজা খোলা, ওরা রাহুল আর ওর যে মানে বান্ধবী, আমার এখনো মনে আছে, ওরা এখনো বাইরে দাঁড়িয়ে ছিল তখন, জাস্ট দরজাটার বাইরে, হ্যাঁ, ওদের একটা ভয় আছে, নিচের তলায় ওরা থাকতো, ওদের একটা ভয় আছে যে ওদের যদি বাড়িওয়ালার মালিক, ওপরের তলা যারা থাকে, যারা বাড়িওয়ালা মালিক, তারা জানতে পারলে ব্যাপারটা ওদের কাছে থাকতেও দেবে না, তোরা ওই আমার এখনো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে ওরা দাঁড়িয়ে আছে বাইরেটা, হ্যাঁ, আমরা যাই, এবং দরজা খোলা, গিয়ে জাস্ট ঢুকলাম ওদের যে বাড়ির ওইখানে, প্রথম গিয়ে দেখছি যে বাড়ির সোফার ওপরে অতনু অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে, গোটা গা হাত মাটি ফাটি, বাজে গন্ধ বেরোচ্ছিল ভাই, ভাই মানে গোটা পুরো পচা একটা দুর্গন্ধ, মানে সেই লাশ পুছলে যেরকম দুর্গন্ধ বেরো সেরকম একটা দুর্গন্ধ, এবং ওর মানে তার থেকে বড় কথা হচ্ছে ভাই অ্যামোনিয়ার গন্ধ, মানে টয়লেটের গন্ধ বেরোচ্ছিল, ঠিক আছে ভাই, নেওয়া যাচ্ছে, এবং ও পুরো সেন্সলেস, ওর কোনো সেন্স নেই। তখন রাহুলকে জিজ্ঞাসা করতে বললো যে ওরকম চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়,
এবং সেই সময় বলে রাখা ভালো যে আমরা কৌস্তব যখন নিয়ে গেছিলো তখন গাত্রবন্ধন করে আমরা ঢুকেছিলাম। যে গাত্রবন্ধন কী জিনিস সেটা অডিয়েন্স আশা করি অনেকে জানেন, বা যারা জানেন না তারা আমি বলে একটু দিচ্ছি বলে দেয় এটা। বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো জায়গাতে যাই, কোনো কেস সলভ করি, কোনো প্রবলেমেটিক কেস আসে, ঠিক আছে, আমি তো সব কেস হ্যান্ডেল করি না, ঠিক আছে, আমি মানে কেউ ধরো কারুর নাম্বার ফাম্বার চাইলো দিয়ে দিলাম বা কিছু, বাট আমি খুব ক্রিটিক্যাল কেস ছাড়া দেখি না ভাই। কখন করবো ভাই, প্রফেশন তো নয় আমার এটা, ঠিক আছে, বা এখান থেকে আমি ধরো টাকা কামালাম, এই করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, এইসবের ব্যাপারও নেই। তো আমার মেন ভাই প্যাশন হচ্ছে ইউটিউব। বাট স্টিল যদি কখনো খুব ক্রিটিক্যাল কেস আসে, তাকে হেল্প করা প্রয়োজন, ঠিক আছে, সেই জিনিসটা তখন করতে হয়, অর্থাৎ গাত্রবন্ধন, দেহবন্ধন যেটাকে বলে, সেই জিনিসটা করতে হয়। এবার এখানে আমার যেহেতু কালী মন্ত্র, তো আমি মা কালীকে দিয়ে বন্ধন করি, ঠিক আছে। প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, কিছু কিছু ফ্রেজ আমাদের ডিফারেন্ট হয়, লাইক সংস্কৃততেও থাকে কিছু কিছু জিনিস, মানে একটুখানি ইম্প্রোভাইজ করে মন্ত্রটা তৈরি করা হয়। গুরু যিনি থাকেন, আমার গুরুই তৈরি করে দিয়েছেন আমাকে, আমার জন্য এটা সুটেবল। আমি একটা নির্দিষ্ট টাইম অব্দি এটা চ্যান্ট করতে হয়, তারপর এটার মাধ্যমে ধর তুই আছিস আমার সাথে, তোকে প্রোটেক্ট করার জন্য আমি করতে পারি। এটা প্রসেস জানতে হয়, প্রসেস জেনে করতে হয় জিনিসটা। তো দেহবন্ধন করলে কি হয়, যে কোনো নেগেটিভ এন্টিটি বলো বা যাই বলো, বা কোনো জায়গায় অরাটা খারাপ আছে, সেই জিনিসটা তোকে এফেক্ট করতে পারে না। এটা হচ্ছে দেহবন্ধন। একদমই তাই। ওই দিন দেহবন্ধন করার একটাই প্রয়োজনীয়তা ছিল, সেটা হচ্ছে যে আমি জানতাম, বুঝতে পেরেছিলাম আমার বাড়িতে যা যা ইনসিডেন্ট হয়েছে, তারপরে আমি যা যা ফিল পেয়েছি, বা অতনুকে যখন আমি ফার্স্ট টাইম দেখলাম শুয়ে আছে, তার আগে তো অ্যাজ সাচ আমি দেখিনি অতনুকে, বুঝতে পেরেছিলাম ভাই পজেশনের কেস আছে এটা। তো বলেও ছিলি সেই সময়, অ্যান্ড আগেও বলেছিলাম, তখন চারজনের গাত্রবন্ধন করাটা খুব দরকার ছিল। এবার এখানে ব্যাপারটা যেটা, এই কেসটা পিকিউলিয়ার একটা কারণেই ছিল, যেটা আমি আজকের এই ঘোষলি কল রেকর্ডিং এর শুরুর দিকেও বলছিলাম, সেটা হচ্ছে যে ছেলেটা কিন্তু খুব বলিষ্ঠ, ঠিক আছে, আমারই মতো গাট্টা গুট্টা, মাসেল ফাসেল আছে, সব আছে, এবং ছেলেটা লম্বা চওড়াও আছে, গায়ে জোর আছে, কন্ট্রোল করতে পারা ডিফিকাল্ট। আমরা দুজন আছি করে নিতাম, সেটা আলাদা ব্যাপার। বাট যখন তুই পজেসড হয়ে আছিস, তোর গায়ের জোর এমনিতেই বেড়ে যায়, কারণ তোর নিজস্ব হাত পায়ের কন্ট্রোল তোর ওপর থাকে না, বা লজিক্যালি আমরা হাত পা চালাই না। যেখানে হোক মেরলাম, চোখের মধ্যে আঙুল ঢুকে গেল, এরকম কেসও আমি দেখেছি, চোখের মধ্যে আঙুল ফাঙুল ঢুকে গেল, সারা জীবন চোখে দেখতে পায় না ভাই, বা চোখটা নষ্ট হয়ে গেছে, তোর কল্যাণের দিকে থাকে, আমি নাম বলবো না। এবার এই জিনিসটা যখন হয়, আমরা ভেতরে ঢুকি, দেখি, আর ওই যে গন্ধটা, ওই একটা পেচ্ছাবের গন্ধ, একটা মানে বলে না, গা গুলিয়ে উঠবে, এখনো খালি পেটে আছে এখন ভাই, গা গুলিয়ে উঠবে। গাত্রবন্ধন করার পর আমরা ভেতরে কি দেখি বা না দেখি সেটা তুই বল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে গাত্রবন্ধন করে যখন আমরা ঢুকলাম, ওই তো বললাম প্রথমেই সোফার উপরে পড়ে আছে ওইভাবে, এবং খুব বাজে একটা সিন ছিল ওইটা, মানে পুরো ওই অবস্থাটা আমি কখনো দেখবো এটা আমি ভাবিনি। আমার যত না ভয় লাগছিল, তার থেকে বেশি আমার খারাপ লাগছিল যে এটা কি করে হতে পারে, এবং ওরা যেগুলো বললো সেটাকে বিশ্বাস করা, এবং তারপর কিছু করার ছিল না, আর তো কয়েকটা ঘন্টাই বাকি ছিল। এবং সেই সময়ের পর ও ওই রাত্রেবেলায় তখন গোস্তাবর যারা টিমের লোক আছে তাদেরকে কন্ট্যাক্ট করে, এবং ওর তো সেগুলো তো ওর পার্ট, ওটা ওরা আরও বিস্তারিত বলবে বিষয়টা, কন্ট্যাক্ট করে। এবং তারপর পরের দিন মানে আর কয়েকটা ঘন্টা পরেই সকালে তখন চলে আসে, এবং আসার পর ওর ওপর কিছু ক্রিয়া করা হয় ওই সময়। এবং সেই সময়ও যা ঘটনা ঘটেছিল, এবং ও শেষ পর্যন্ত রক্ত বমি করছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি একটু বলি যে আমরা দেখ, আমি জানি না কে কিভাবে কাজ করেন বা না করেন, বাট আমার নিজস্ব একটা টিম রয়েছে, যেখানে ধর প্রত্যেকটা জায়গাতে স্পেশালাইজেশন করে রয়েছেন, ঠিক আছে। একটা মানুষের পক্ষে সব জানা সম্ভব না। প্রবলেমটাকে তুই যদি আইডেন্টিফাই করতে পারিস যে তোর সাথে প্রবলেমটা কি চলছে, তারপরে তোর কাছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে, তখন তুই সলভ করতে পারবি, ঠিক আছে। ধরে নে আমি ক্যামেরা হয়, ক্যামেরার বডি আমি ডিফারেন্ট লেন্সেস রয়েছে, লেন্সগুলো তো ক্যামেরার বডি ছাড়া কাজ করতে পারবে না। তো ব্যাপারটা কি, আইডেন্টিফাই করতে পারাটা খুব জরুরি। যদি প্রপারলি আইডেন্টিফাই করতে পারি সেটা কেন হচ্ছে, বিভিন্ন কারণে হতে পারে এইসব প্রবলেম, গ্রহগত ফেরে হতে পারে, ব্ল্যাক ম্যাজিকের জন্য হতে পারে, কোনো প্রেত বা অশরীরের জন্য হতে পারে,
বা প্রারব্ধ কোনো কর্মের জন্য হতে পারে, অনেকগুলো ব্যাপার, অনেকগুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর থাকে তোর একটা নির্দিষ্ট প্রবলেম হওয়ার জন্য। সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে যেটা বুঝতে পারলাম এই রিলেটেড মানে প্রেত পজেশন এই রিলেটেড প্রবলেম রয়েছে। এবার এই ক্ষেত্রে আমার টিমকে নিয়ে আমি জায়গায় যাই। এবার ওটা একটা সুবিধা হয়েছে কি আমি বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে জিনিসপত্র নিয়ে পৌঁছতে পেরেছে, কারণ ওরা বেহালায় থাকে আর এটা ছিল তোর সাউথ কলকাতা। খুব একটা যে ডিস্টেন্স হয়েছে, খুব একটা হয়েছে অসুবিধা হয়নি, সকালে ট্রাফিকও কম ছিল, ভাগ্যক্রমে তারা চলে আসে। এরপরে কি ঘটেছিল, কি ক্রিয়া হয়েছিল না হয়েছিল সেটা আমি ওপেন প্ল্যাটফর্মে তো ডিসকাস করতে পারবো না ভাই। বাট যখন পজিশনটা ছাড়ছে তখন ওই যে রক্তবমি করছিল, আমি এরা মানে তুই তো মুখ ঘুরিয়ে নিয়েছিলি, ঠিক আছে, ও দেখা যায় না ওগুলো ভাই, ভাই ভেতর থেকে লিটারালি পেরেক বেরিয়েছে, ঠিক আছে, কি বেরোচ্ছে ভাই এগুলো, লিটারালি কালো রক্তবমি করছে, চুলের দলা, পেরেক ফেরেক এইসব কোকড়ানো টাইপের দলা দলা। তারপর ওই কাঠ মানে কিরকম তোর ওই প্লাইউডের যে কাঠগুলো হয় না, ঠিক আছে, ছেলা মালগুলো যেগুলো, সেইগুলো সালা বেরোচ্ছে। ভাই সাব, আমি সত্যি কথা বলছি, অনেক কেস হ্যান্ডেল করেছি, এটা কিন্তু ওয়ান অফ দ্য স্কেয়ারিয়েস্ট ছিল। একদমই তাই। এবার অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা না জিনিসটা শুনতে শুনতে আমাদের ভয়ের যে লেভেলটা, ভয় পাওয়ার যে লেভেলটা, সেটা অনেক হাইতে চলে গেছে। টুইস্টটা এখানে যে ওকে যে আত্মাটা প্রসেস করে, ওটাই বলছি, বল। এবার এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে ভয়ের লেভেলটা তো একটা ডিফারেন্ট জায়গাতে চলে যায় আমাদের, তো অতটা ফিল হয় না। বাট এটাতে সত্যিই ফিল হয়েছে একটাই কারণে, ওকে যে পজেস করেছিল, ছেলেটাকে যে পজেস করেছিল, সেও একটি ছেলেরই আত্মা যে ওখানেই থাকতো বেশ কিছু বছর আগে, তখন সমাজ এতটা উন্নত হয়নি, সে সমকামী ছিল ছেলেটি, এবং অবভিয়াসলি এক ঘরে করে দেওয়া টর্চার বিভিন্ন রকমের লেডিস এ বৌদি, এই হ্যাঁ হাফ লেডিস, এই যে এই ব্যাপারগুলো হয়তো শুনতে হয়েছে অনেক ক্ষেত্রে ওকে, ঠিক আছে। এবার এইসব টিজ ফিজ হ্যান ত্যান অল দ্যাট করার জন্য মানসিক যন্ত্রণায় অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে, এবং তার আত্মাটাই একে পজেস করে, এই ছেলেটিকে। এবার এখানে বলি ভাই, দুটো তো ছেলে ছিল, তাহলে এর ওপরই কেন পজিশন? আমার কেন মনে হচ্ছে বলতে বেশি পুরুষালী, সেই জন্য হতে পারে। আমার এটা মনে হয়েছে যে দেখ সমাজের যে পুরুষালী ব্যাপার বা যে পিতৃতান্ত্রিক যে সমাজ, হয়তো তার মনে হয়েছে যে সেটাকে চ্যালেঞ্জ করা দরকার, হয়তো বেশি বলিয়ান, ও এমনি একটু দুর্বল শান্তশিষ্ট গোছের ছেলে, সেটার জন্য। এখানে তুই যেটা বলছিস সেটা তো একটা অ্যাসপেক্ট, আমি দুজনেরই তো চার্ট রিড করেছিলাম, ঠিক আছে, অনেকগুলো ব্যাপার থাকে। ধর আমি লগ্ন চার্টের অ্যাসপেক্টে যদি বলি, ওর রাহু এবং কেতুর যে পজিশনিং, রাহু অষ্টমে ছিল, ঠিক আছে, ছেলেটির, এবং কেতুর একটা দশা চলছিল, মানে তোর বুধের দশার পর তো কেতুর দশা শুরু হয়, ঠিক আছে, কেতুর দশায় বাচ্চাটা রাহু অষ্টমে রয়েছে, যার উপর পজিশনটা ঘটেছে, ঠিক আছে, এবং ছেলেটির যে রাশি, ঠিক আছে, সেটি ছিল তুলা রাশি। এবার অনেকেই বলবে হালকা রাশি, তুলা রাশি, তুলা মানে তুলনা, এটা হচ্ছে মাপ, মানে ওয়েট করার যে মেশিনটা, ওয়েইং মেশিন, সেটা হচ্ছে তুলা যন্ত্র। তুলা হালকা বা ভারীর ব্যাপারটা না, বাট ওর প্ল্যানেটারি যে চার্ট ছিল, যে কম্বিনেশন ছিল, রাহু অষ্টমে ছিল, রাহুর সাথে মঙ্গলও অষ্টম ঘরে, এটাকে ডেথের ঘর বলে। এবং এই যে টোটাল যে জায়গাটা, এবং ওর ছিল তোর, বল না, রাহু অষ্টমে ছিল, আমার যতদূর মনে পড়ছে কেতু দ্বিতীয় ছিল, রাহু অষ্টমে ছিল, অষ্টমে মঙ্গলও ছিল, হ্যাঁ রাইট। এমন কিছু সার্টেন, আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, এমন কিছু প্ল্যানেটারি কন্ডিশনস ছিল ওর, যেটা ওর ওপরে পজিশনের যে ব্যাপারটা করাটা ইজিয়ার করে দিয়েছিল প্রেতের জন্য। আর প্রত্যেকের চার্ট তো একটা পোটেনশিয়াল নিয়ে আসে, তোর চার্টে হয়তো তুই হয়তো কিছু ফিলই করবি না সারা জীবন, এইসব অকাল্ট অ্যাস্ট্রোলজি এইসব কিছু মানবিও না, বিশ্বাসও করবি না, এটাও তোর চার্টে রয়েছে যে তুই এগুলো বিশ্বাস করবি না। আবার অনেক ক্ষেত্রে ব্যাপারটা কি হয় যে আমি মানি, আমি বুঝতে পারি, আমি আগে হয়তো মানতাম না, এক্সপিরিয়েন্স করে বুঝেছি, এটা আমার নিজের চার্টে ছিল। আমি ভাই একটা সময় বলাটা উচিত না, 10-11 যখন পড়ছি, হিন্দু স্কুলে পড়তাম, কফি হাউস সামনে, প্রেসিডেন্সি অপোজিটে, একটা সাম্যবাদের ব্যাপারটা চলে আসে আমাদের মধ্যে। ওই সময় মেইন ক্যাম্প, মানে
হিটলারের যে অটোবায়োগ্রাফি, তার সাথে কমিউনিস্ট ম্যানিফেস্টো, ইচ অ্যান্ড এভরিথিং তখন পড়া কমপ্লিট আমার। দুটোই পড়েছি, কারণ দুটো মানে টু সাম এক্সটেন্ট তো রাইভাল ছিল। স্টালিনের সময় স্টালিন আর হিটলার অপোনেন্ট ছিল, ঠিক আছে। এবার একটা কমিউনিস্ট থিঙ্কিং, হিটলারের থিঙ্কিংটা কি ছিল, কেন এইসব করেছে, ঠিক আছে। এই যে টোটাল ব্যাপার, এইগুলো জানার জন্য একটা সময় খুব মানে উদ্গ্রীব হয়ে থাকতাম। সেই একটা জায়গা যেখানে আমি কিচ্ছু মানি না, পার একটা মেন্টালিটি, কমিউনিস্ট টাইপের একটা মেন্টালিটি, কখনোই পুরোপুরি হয়নি বা হতে পারিনি। বাট সেখান থেকে যখন একদম এই পোর্শনটায় যখন আসি স্পিরিচুয়ালিটির দিকে, বা যখন বুঝতে পারি হ্যাঁ এই জিনিসপত্রগুলো হয়, এই জিনিসপত্রগুলো আমি চোখে দেখেছি, তখন ভাই স্বাভাবিক, যেটা মানুষ প্রত্যক্ষ করে সেটাকে বিশ্বাস করতে সহজ হয়। হ্যাঁ, আমি অনেকবার ভেবেছি আমার নিজের মনের তুই ভুল। এতদিনের চ্যানেলে তো এত কেস দেখলি মানুষ, একদমই প্রত্যেকটা মানুষ তার কত ঘটনা, এসে নিজের জীবনের ঘটনা বা কারণ এমন অনেক ঘটনা রয়েছে কিউরিও ফাইটে যেগুলো কখনো আপলোডই করা হয়নি। এবং আমি আরো একটি ঘটনা এখানে বলি, যে এটা আমি জাস্ট আমাদের ঘটনাটা তো শেষ হলো এখানে, আমি কনক্লুশন হিসেবে বলে রাখি যে আমি অতনুকে এখনো দেখি মাঝে মাঝে, এবং রাহুলও বলে যে ও এখনো আলমোনা থাকে, হ্যাঁ, ওর যোগাযোগ সেরকম রাখে না, মানে তারপর থেকে সেটা একটু ওই চুপচাপই হয়ে গেল আর কি, ঠিক হয়ে গেল। কিন্তু ওই যে একটা মেন্টাল ইম্প্যাক্ট, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, ঠিক আছে, সেটা এবার এই জায়গাটাতে একজন প্রপার সাইকোলজিস্ট হেল্প করতে পারে। মানে সবকিছু কিন্তু এই অ্যাস্ট্রোলজি, তন্ত্র, হ্যান ত্যান এইগুলো একদমই না ভাই, কারণ ডক্টর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এরাও খুব ইম্পর্টেন্ট যদি এরকম টাইপের কোনো কন্ডিশন হয়। আর আমি তো সবার আগে একটাই কথা বলবো, যারা যারা শুনছেন, আমার কাছে অনেক কল আসে, দাদা রোগা হয়ে যাচ্ছি, এই হচ্ছে, ওয়েট ডে হচ্ছে, আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, জিন চালানো হয়েছে। আমি বলছি ভাই তুমি আগে গিয়ে একটা ডক্টর দেখাও, ভালো করে চেক আপ করে দেখো তোমার শরীরে কোনো প্রবলেম আছে কিনা। সবকিছুই যে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র এইসব নয়, কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ইউ নিড টু নো, মানে আমরা চার্ট দেখলেই বুঝতে পারি যে কারোর উপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে কিনা, বা হতে পারে কিনা, বা নজর দোষ লাগার ব্যাপার আছে কিনা। বাধকেশ গ্রহের ওপর বেস করে হয় ওটা। এবার এই যে ব্যাপারটা, এই যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এগুলো খুব ডিবেটেবল, ঠিক আছে। অনেকে মানেন, অনেকে মানেন না। যাদের সাথে ঘটেছে তারা সবাই একমত হবেন যে দেয়ার ইজ সামথিং, দেয়ার আর সাম এন্টিটিজ, সাম স্পিরিট, সাম এক্সট্রা ডাইমেনশনাল বিইংস যারা আমাদের মানুষদের ক্ষতি করে। আর মানুষ এখন এত নোংরা হয়ে গেছে, এত হিংস্র হয়ে গেছে ভাই, মানুষদেরকে ভয় পাবে। বিশ্বাস করো না ভাই, মানে নিজের ছেলেকে মেরে দেওয়ার জন্য ভাই মারণ ক্রিয়া করেছে একজন, নিজের ছেলেকে। এক্স্যাক্টলি, একদম ভাই। তুই তো আরো ঘটনা সম্বন্ধে জানিস, মানে এখানে তো কেন বলি এবার, কেন ছেলের বউকে ভোগ করতে চাইছিল বলে, মানে তার বাবা করেছে। হ্যাঁ, ছেলের বউ আছে, ছেলের বউকে ভোগ করবে বলে ছেলের ওপর মারণ ক্রিয়া করেছে। আর বউকে না, ছেলের বউকে নাকি বশীকরণ হ্যান। ভাই হোক না হোক আলাদা ব্যাপার, সিক মেন্টালিটি না এটা, করতে এটা কি করে ভাই মেয়ের মতো ভাই, সেটাই মানুষ কি করে ভাবে এটা জানি না ভাই কিভাবে ভাবে। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় মানুষই সব থেকে বেশি ভয়ঙ্কর। একদমই তাই, একদমই তো তাই। জীব জন্তু জানোয়ার সবার থেকে বেশি যেন মানুষই সব থেকে ভয়ঙ্কর। আর এই যে ছেলেটি, যে সমকামী ছেলেটি যার মৃত্যু ঘটলো, দেখ ভাই, ওরা আমরা এরকম তো কোনো ডিফারেন্স নেই, ওরাও মানুষ, আমরাও মানুষ, ঠিক আছে, আমরা সবাই একসঙ্গে, আমরা একদমই তাই। এবার তাকে তার একটা প্রেফারেন্স থাকতেই পারে, সেটা আলাদা জায়গা, কিন্তু তাকে এইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করা দিনের পর দিন, এখনো কত মানুষ হয়ে চলেছে ভাই, এখনো কত ভাই, মানে সমাজ এখন এতটা এগিয়ে যায়নি রে। আমি তো বলছি, দেখ আমরা কলকাতায় বসে কথা বলছি, তুই একটু গ্রামের দিকে চলে যা না, যদি কোনো কারোর মধ্যে এরকম, মানে সেটা আমরা নর্মাল মনে করছি, আমরা জানি নর্মাল, বাট গ্রামের লোক ওটা ওদের কাছে অ্যাবনর্মালিটি, সেটা ঠিক আছে। সেরকম যদি টেন্ডেন্সি যারা দেখতে পায়, তারা কম বুলি করে, তাকে প্রচুর বুলি করা হয়, এবং এটা খারাপ, কারণ তাদেরও সমাজে সুস্থভাবে বাঁচার অধিকার আছে, এবং প্রত্যেকটা মানুষের, আমরা তো সামাজিক প্রাণী, মান এবং হুঁশ নিয়ে আমাদের জন্ম, তাই আমরা মানুষ। তো আমার মনে হয় যে মানুষের মান এবং হুঁশ ঠিকঠাক কাজ করলে এইরকম ওই ছেলেটির মতন যে আত্মা, একটা অপআত্মা তৈরি হলো মৃত্যুর পর, তার যত এনার্জি, সেগুলো মানে কোথাও না। আর আমার কোন একটা অ্যাসপেক্ট থেকে মনে হচ্ছে যে লোনলিনেস থেকে হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, মানে আমি ওটাই বলছি যে মানুষ যদি একটু বোঝে, আস্তে আস্তে সমাজ যদি ঠিকঠাক সংস্কারের পথে যায়, চলতে থাকে, তাহলে আস্তে আস্তে আমার মনে হয় যে সব দিক থেকেই সবকিছু রেমেডি চলে আসতে পারে, কারণ মানুষ চাইলে সবকিছুই পারে। আর মানে এতদিন ধরে একটা শনি এবং রাহুর পিশাচ যোগ চলছিল, ঠিক আছে, কালচক্রে, তারপরে পিশাচ যোগ শেষ হওয়ার পর এখন আবার ট্রানজিট হচ্ছে। এই সময়ের যে প্ল্যানেটারি কন্ডিশন, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে ভাই আনফেভারেবল,
অনেক ব্রেকআপ হবে, অনেক প্রবলেমস হবে, দেখতেই পাচ্ছিস কি হচ্ছে এই বছরটা। তো অনেক ক্ষেত্রে এরকম অনেকে কল করে, ঠিক আছে, ডিভোর্সের পরিমাণ অনেক বেশি আসছে না ভাই তোদের কাছে? প্রচুর প্রচুর ডিভোর্সের জন্য। আর আমার সম্পর্ক ভেঙে যাচ্ছে, হ্যাঁ, ডিভোর্সের কাজ এত বেশি আসে, ঠিক আছে। যাই হোক, তো মানুষকে না মানে একটা না একটা জায়গাতে ভাই শান্তির জায়গাটা দেখতে হবে, ঠিক আছে। আমি এই জিনিসটা করি একটা জায়গা থেকে ভাই, মানে একটা ভেতরে একটা শান্তি পাওয়া যায় না, যে একটা মানুষকে হেল্প করলাম, সে এখন ভালো আছে, সে হয়তো পরের বার আমাকে ফোন করছে একটাই কারণে আমি কেমন আছি সেটা জানতে যাওয়ার জন্য, বা মিষ্টি পাঠাবে, কিছু পাঠাবে, গিফট পাঠাবে সেই জন্য, কারণ সে আমার থেকে একটা হেল্প পেয়েছে এবং সেই হেল্পের মাধ্যমে তার জীবনটা এখন একটু ভালো। সেখান থেকেই মানুষ এত গ্র্যাটিটিউড শো করে। আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। আর এই জন্যই এই ব্যাপার, মানে আজকে ঘটনাটা আমাদের হয়তো রেকর্ড করার প্ল্যানও ছিল না, রাদার হঠাৎ কথা উঠলো, তাই জন্য মনে হলো যে হ্যাঁ এই এক্সপিরিয়েন্সটা ভালো, ঠিক আছে। এবার তুইও ইনভলভড, আমিও ইনভলভড, তো আমি জানি না মানুষের কেমন লাগলো আজকের এই এপিসোডটা। যাই হোক, একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে কিউরিও ফাইটের আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দিন, এবং কিউরিও ফাইটে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আমার জীবনের মতো, ইভানের জীবনের মতো এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি আপনাদের জীবনে ঘটে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জানাতে পারেন কিউরিও ফাইটের এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে। আমাকে যোগাযোগ করবেন কি করে? আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। নাম্বারটি হচ্ছে 6290675195। ইভেন আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। কিউরিও ফাইটের এরকম আরো দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে